ক্লাসে আমাদের মূল প্রতিপাদ্য ছিল আমরা কিওয়ার্ড রিসার্চ শিখেছি, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট ছিল। তো সেখানে আমরা এই দেখেন আমি 7-8টা মতো কিওয়ার্ড নিয়ে রেখেছি, বা এখানে আমরা বলেছিলাম যে ভাই আমি যা 7-8টা নিয়েছি, মানে কিভাবে নিতে হয়, আমাদের মাথার মধ্যে কি থাকতে হয়, তারপরে যে এইখানে কথাগুলো বলেছিলাম কোনটা ট্রানজাকশনাল কিওয়ার্ড, কোনটা কমার্শিয়াল কিওয়ার্ড, কোনটা ইনফরমেশনাল কিওয়ার্ড। এইটা সাধারণত আমরা কমার্শিয়াল এবং ট্রানজাকশনাল এই কিওয়ার্ড গুলোই বেছে নিব। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো আসলে বেছে নিব, বাট আমরা যদি খুব আরো স্ট্যান্ডার্ড ওয়েতে করতে চাই তাহলে একসময় আমরা এই গুগল অ্যাডস এর ফানেল নিয়ে কথা বলবো যে কিভাবে করা হয়। তখন দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ড গুলো এক একটা স্টেজে আমরা ব্যবহার করব। এটা একটা স্টেজে, অ্যাওয়ারনেস স্টেজে ব্যবহার করব, এইগুলো আমরা কি কনসিডারেশন স্টেজে ব্যবহার করব, এইটা আমরা কনভার্সন স্টেজে ব্যবহার করব। বাট বেসিক্যালি যেটা হয়, আপনারা মার্কেট প্লেসে যে স্মল বা মিডিয়াম লেভেল কোম্পানির কাজ করবেন তারা আসলে এই দুইটা কম্বিনেশন করেই করতে হয়। এবং এখানে কত ফানেল করে না আর কি। আমরা এখানে একটা ছোট্ট ফানেল হয় যে প্রথমে আমরা ইয়া করি, এটা শুনে রাখেন, কাজে লাগবে, মানে পরবর্তীতে আমাদের লাগবে যে আমরা হচ্ছে যে পিপিসি ক্যাম্পেইন করি, এখান থেকে একটা ভালো কনভার্সন রেট পাই। এছাড়াও ধরেন 100 জন আসলে 7 জন বা 9 জন বা 10 জন কেনে, বাকি 90 জন কেনে না, তাদেরকে তো আমরা আসলে টাকা দিয়ে নিয়ে আসছি আমাদের ওয়েবসাইটে। পরবর্তী সেকেন্ড ফানেলে যে আমরা তাদেরকে রিটার্গেট করি, এইরকম হয় আর কি। মানে আমরা স্মল বা মিডিয়াম লেভেলে কাজ করি, কিন্তু খুব স্ট্যান্ডার্ড লেভেলে কাজ করতে গেলে বড় বড় ব্র্যান্ড যারা যাদের টাকা পয়সা আছে তারা খুব গুছিয়ে করে। বাট আমরা সবকিছু শিখবো, যখন যেটা আর কি লাগে সেটা যোগ বুঝে খুব মারতে হবে আর। আচ্ছা, দ্যাট ইজ দ্য থিং। আর কিওয়ার্ড অ্যাসেস এর মূল মন্ত্রই ছিল ব্রেনস্টর্মিং, দেখে বোঝা, ফোকাসটা করা, এখানে মাথাটা খাটাতে হয় আর এই। আচ্ছা, আজকে আমরা একটু পড়ার চেষ্টা করবো বাজেটিংটা। খুব সহজ, গুগলে আমাদেরকে এটা করে দেয়, তেমন কোনো কিছুই করতে হয় না। আচ্ছা, তাহলে আমরা যদি বাজেটিংটা করতে চাই তাহলে আমরা কি করব, আমরা কেটে দিই। আমরা যদি টুলস এন্ড সেটিংস থেকে আবার ইসে চলে যাব, কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। আজকে মনে হয় নেট ডিস্টার্ব করতেছে এরকম। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। সো এই বিষয়গুলো আমরা মোটামুটি এখন জানি। ইভেন আমরা এখানে কিছু কথা মনে হয় বাদ রেখেছিলাম। আমরা যদি ধরেন যে এই কিওয়ার্ড গুলো আরেকবার একটু দিই, এই কিওয়ার্ড গুলো যদি আমরা আরেকবার একটু দিই, আমরা যদি একটু গেট রেজাল্টে আসি, ইচ্ছা করলে আমরা যেটা করতে পারি যে ধরেন যে আমরা যেমন কিওয়ার্ড এটা ডাউনলোড করে নিতে পারতাম এক্সেল ফাইলে, সিএসভি ফাইলে যেটা পিসিতে, তাছাড়া গুগল শিটে ওপেন করতে পারতাম। আমরা আসলে এই মেথডটা করি যাতে ক্লায়েন্টে দেওয়ার সুবিধা হয়। আমরা আসলে কি করি, এরকম করার পরে এইটা আবার ক্লায়েন্টকে পাঠাতে হয়, কিন্তু এই ডকুমেন্টটা ক্লায়েন্ট আপনার থেকে সবসময় তার বিজনেস সম্পর্কে বেশি জানে। ও এই কিওয়ার্ড গুলো দেখে আপনাকে বলবে যে ঠিক আছে তুমি এই কিওয়ার্ডটা বাদ দাও, অথবা এই আরো 2টা কিওয়ার্ড অ্যাড করো। যখন উনি বলে দিবে যে ওকে, তখন আমরা এই কিওয়ার্ড গুলো নিয়ে অ্যাড রান করবো। এই জন্য হচ্ছে আমরা মোটামুটি এরকম একটা এক্সেল শিট তৈরি করে নিই। আচ্ছা, এবার ধরেন আপনার মনে হইলো যে এই কিওয়ার্ডটা খুব ভালো একটা কিওয়ার্ড। আপনি ইচ্ছা করলে এই কিওয়ার্ডটাকে এখানে প্ল্যানিং এ রেখে দিতে পারেন। পরবর্তীতে যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব, অ্যাড গ্রুপ বানাবো, তখন হচ্ছে ওই প্ল্যানিং এর ওই কিওয়ার্ড গুলো আমরা অ্যাড করে দিতে পারি। কিভাবে রাখে, ধরেন আমার এই কিওয়ার্ডটা পছন্দ হয়েছে, এই কিওয়ার্ডটা পছন্দ হয়েছে, এই কিওয়ার্ডটা পছন্দ হয়েছে। আপনি জাস্ট কি করলেন, নতুন একটা অ্যাড গ্রুপ, যদি এক্সিস্টিং অ্যাড গ্রুপ থাকে, যেহেতু আমাদের এখানে কোনো এক্সিস্টিং অ্যাড গ্রুপ নেই, মানে কোনো অ্যাডই নাই, ক্যাম্পেইনই নাই, সো আমরা ধরেন একটা অ্যাড গ্রুপের নাম দিলাম ডগ ফুড। এটা একটা অ্যাড গ্রুপের নাম দিলাম, ইন ফিউচারে লাগবে। অ্যাড গ্রুপটা কোথা থেকে আসলো বস? এই যে জায়গাটা আমরা একটু দেখে ফেলি, এই যে আমরা এই জায়গাটা, মানে আমরা ক্যাম্পেইনের স্ট্রাকচার, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপের মধ্যে আমরা কিওয়ার্ড দিই, তার মানে তো ওই কিওয়ার্ডটা আমরা প্ল্যানিং এ রেখে দিচ্ছি, ফিউচারে এই অ্যাড গ্রুপ 1 এ ইউজ করব। অ্যাড গ্রুপ 1টার নাম দিলাম ডগ ফুড। ঠিক সেটাই আমরা এই প্ল্যানিং এ এটা নাম রেখে দিলাম ডগ ফুড। এখন আমরা শিখিনি ব্রড ম্যাচ, পেজ ম্যাচ না এক্সাক্ট ম্যাচ, তাই আমরা আপাতত যেভাবে আছে সেভাবে করে অ্যাড কিওয়ার্ড করে রেখে দিলাম। আমাদের দেখবেন ডান সাইডে আমাদের স্ট্যাটাস চেঞ্জ হয়ে ওরা এই যে ইন প্ল্যান সেভ হয়ে থাকে। এভাবেও আমরা করে রাখতে পারি। জাস্ট এতটুকু শেখানো, বাট এরকম আমরা করি না ঠিক তা না, করি, করে রাখি আর কি, অনেক সময় করে রাখি। অথবা অনেক সময় হচ্ছে যে সব সময় তো আপনাকে ক্যাম্পেইনটা অপটিমাইজেশনের মধ্যে রাখতে হয়।
সো আপনাকে নতুন নতুন কিওয়ার্ড সবসময় আপনাকে এভাবে এক্সপ্লোর করতে হয়। আপনি ইচ্ছা করলে কোনো একটা কিওয়ার্ড ভালো লাগলো, সেই কিওয়ার্ডটা আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, সরি এখনো মনে হয় এটা আমরা বাংলাদেশে আছে যে কারণে এটা এত কম দেখাচ্ছে, এটা নিয়ে আমরা ইউনাইটেড স্টেট করে দিই। ফাইন। আচ্ছা, ধরেন এই কিওয়ার্ডটা ভালো লাগছে আপনার, আপনি ইচ্ছা করলে এই কিওয়ার্ডটা আপনার এক্সিস্টিং যে অ্যাড গ্রুপ আছে, অলরেডি অ্যাড রান হচ্ছে, রান চলতেছে, সেখান থেকে কনভার্সন আসতেছে, হঠাৎ করে দেখলেন এই কিওয়ার্ডটা ভালো, এইভাবে করেও আপনি অ্যাড করে দিতে পারেন আর কি। হ্যাঁ, যখন এই যে এক্সিস্টিং যখন অ্যাড গ্রুপ থাকবে, যে যেমন এখানে আমরা অ্যাড গ্রুপটা এখন বানিয়ে রাখলাম, কিন্তু যখন আমরা ক্যাম্পেইন রান করব তখনও তো আমরা বেশ কিছু অ্যাড গ্রুপ রান থাকবে, তখন ওই এক্সিস্টিং কিওয়ার্ডের মধ্যে ভাবে অ্যাড করে দেওয়া যাবে, এই আর কি। সো এটা মোটামুটি ছোটখাটো বিষয়, আরো এক্সপ্লোর করবেন, পেরে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা ধরেন আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে নিই আর কি। হ্যাঁ, এই যে এটা কি ভাই, শেপার্ড, জার্মান শেপার্ড। এই জার্মান শেপার্ডের নাম শুনতে সেপুদার কথা মনে পড়ে। হ্যাঁ, আর ভিতরে যাওয়া যাবে না, গভীরে। আচ্ছা, সো এটা আমরা একটা কিওয়ার্ড নিলাম, ধরেন। আচ্ছা, আরেকটা কথা আমরা একটু বলে রাখি, গত ক্লাস আমাদের হয়নি, আমরা কিন্তু এখানে ব্র্যান্ড কিওয়ার্ডের কথা বলেছিলাম, আমরা এখানে ব্র্যান্ড টার্মের কথা বলেছিলাম, মানে আপনার যে ব্র্যান্ড, আমরা কোন ব্র্যান্ডটার জন্য নিয়েছিলাম বস, ভুলে গেছি তো। ওই যে কি যেন, ডগ ফুড কি যেন একটা, আচ্ছা আমরা ডগ ফুড লিখে সার্চ দিলে মনে হয় এটা পেয়ে যেতে পারি। ডগ ফুড লিখিত, আমরা সম্ভবত কোনটা নিয়েছিলাম, ফুড ফর ডগ ছিল সম্ভবত। ফুড ফর ডগস, তাই না? ফুড ফর ডগস, ওইটাই ধরেন আমাদের ইয়া ছিল আর এটা আমাদের রেখে দেওয়া দরকার ছিল রে, ভুল করেছি। এই যে জাস্ট ডগ, এই যে এইটা মনে হয়, তাই না? এটা এটা এইটা এটা। সো এটা ধরেন আমরা একটু রেখে দিই, আমরা আমাদের এখানে একটু রেখে দিলাম আর কি। তো এইটা হচ্ছে যে ধরেন খুব পপুলার একটা ব্র্যান্ড, জাস্ট ফুড ফর ডগস, এটা যেমন একটা পপুলার ব্র্যান্ড হতে পারে, তখন হচ্ছে যে, অথবা যারা ধরেন আপনাকে চেনে জানে, অলরেডি আপনাকে চেনে জানে, সো অলরেডি আপনাকে যে চেনে জানে সে কিন্তু আপনাকে কি করে, যেমন স্কিলাপার লিখে অনেকেই সার্চ দেয় না, ডিরেক্ট স্কিলাপার লিখে সার্চ, তার মানে স্কিলাপার সম্পর্কে অলরেডি জানে বোঝে। সো আপনার একটা ব্র্যান্ড আপনি চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, আপনাকে অলরেডি অনেকে চেনে জানে, তখন হচ্ছে ডিরেক্ট আপনার ব্র্যান্ডের নাম লিখে জাস্ট ফুড ফর ডগস, এই যে এইভাবে দেখেন, এই যে অলরেডি দেখেন সার্চ দিয়েছে কিন্তু, জাস্ট ফুড ফর ডগস, জাস্ট ফুড ফর ডগ রিভিউ, জাস্ট ফুড ফর ডগ, রেনাল সাপোর্ট, অমুক তমুক, এইভাবে সার্চ দেয় কিন্তু। তার মানে এইটাকে বলতে পারি আপনার ব্র্যান্ড কিওয়ার্ড হয়ে গেছে। কেন? কারণ এই ব্র্যান্ডটা কার, আপনার। খুব ভালো কথা, এখন এই ব্র্যান্ডটা অলরেডি মানুষ চিনে জানে, আপনার সম্পর্কে ডিরেক্ট এইভাবে তারা গুগলে সার্চ দেয়, সো এইটা আপনার জন্য কি একটা ব্র্যান্ড কিওয়ার্ড। এই ব্র্যান্ড কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি। কেন নিতে পারি? যেমন ধরেন আমি যদি এখন ধরেন আমি সার্চ দিলাম এয়ার হোস্টিং লিখে সার্চ দিলাম, আচ্ছা এয়ার হোস্ট লিখে সার্চ দিতে কিছুই হয় নাই, এয়ার হোস্ট লিখে সার্চ দিতে আমরা আমরা এয়ার লিখে সার্চ দিই, আমরা ব্লু হোস্ট লিখে একটু সার্চ দিই। আচ্ছা, ব্লু হোস্ট লিখে সার্চ দেওয়ার পরে দেখেন, খুব খেয়াল করে দেখেন, ব্লু হোস্টের একটা প্রথমে আসছে, তারপরে একটা আসলো কিসের ভাই, নেমসিপের অ্যাড আসলো। তার মানে নেমসিপ ভদ্রলোক 100% এই ব্লু হোস্ট কিওয়ার্ডটা দিয়ে অ্যাড চালাচ্ছে, বুঝতে পারছেন? এখন কি হয়, ধরেন সামহাউ ব্লু হোস্ট যদি অ্যাড না রান করতো, তাহলে কি হতো, নেমসিপের অ্যাডটাই কিন্তু সবার উপরে থাকতো। তো পয়েন্ট হলো, দুইটা পয়েন্ট, একটা হলো যদি আমরা এটা চিন্তা করি, এই জন্য আবার দেখেন ব্লু হোস্ট লিখে সার্চ দেওয়াতে ব্লু হোস্টের একটা সবার উপরে আসতেছে অ্যাডই কিন্তু, তার মানে ব্লু হোস্ট নিজেও যখন এই পিপিসি ক্যাম্পেইন বা সার্চ ক্যাম্পেইন চালাচ্ছে, ও কিন্তু ব্লু হোস্ট কিওয়ার্ডটা অ্যাজ এ ব্র্যান্ড কিওয়ার্ড হিসেবে ওর অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড করে দিয়েছে। কি হচ্ছে এটা, খুব খেয়াল করে দেখেন, ধরেন ব্লু হোস্ট অ্যাড রান করে না, কিন্তু ব্লু হোস্ট একটা ব্র্যান্ড, তো ব্লু হোস্টকে মানুষ চেনে জানে, তো ব্লু হোস্ট লিখে যখন কেউ সার্চ দিচ্ছে, তখন সে নেমসিপের অ্যাডটা দেখতেছে। তাহলে খুব স্বাভাবিকভাবে দেখেন, ব্লু হোস্ট আর নেমসিপ কিন্তু এরা একে অপরের মানে কম্পিটিটর।
তার মানে ব্লু হোস্টেরও যে কাস্টমার নেমসিপেরও কিন্তু সে সেম কাস্টমার। তো ব্লু হোস্ট অ্যাড চালাচ্ছে না, নেমসিপ কি করছে, ব্লু হোস্ট এই যে আমরা এই কথাটা যদি আসি, এই যে কম্পিটিটর টার্ম, ব্লু হোস্ট কি করতেছে দেখেন, ব্লু হোস্ট কি করতেছে, ধরেন ধরেন হচ্ছে যে নেমসিপ ব্লু হোস্ট কিওয়ার্ডটা দিয়ে অ্যাড চালাচ্ছে, তাহলে নেমসিপের এগেনস্টে এই ব্লু হোস্ট কিওয়ার্ডটাকে আমরা বলবো কি কিওয়ার্ড, কম্পিটিটর কিওয়ার্ড, সিম্পল থিং। এখন যদি ব্লু হোস্ট অ্যাড না চালাইতো তাহলে কিন্তু নেমসিপের অ্যাডটা থাকতো সবার উপরে, ব্লু হোস্ট অর্গানিক্যালি প্রথমে আসতো 1 নম্বরে। এখনো যেমন অর্গানিক্যালি ব্লু হোস্ট, কারণ স্বাভাবিকভাবে আসবে, ব্লু হোস্ট লিখে সার্চ দিতে ব্লু হোস্ট অর্গানিক্যালি প্রথমে আসবে, এটাই স্বাভাবিক। যদি অ্যাড ব্লু হোস্ট না চালাইতো তাহলে কিন্তু নেমসিপটা উপরে থাকতো। এই অপরচুনিটিটা মিস না করার জন্য আপনি বলতে পারেন যে ভাই ব্লু হোস্ট লিখে সার্চ দিলে তো আমি অর্গানিক্যালিও আগে থাকি, শুধু শুধু কেন আমি এটা দিয়ে অ্যাড চালাবো, টাকা খরচ করবো। ওই যে আপনার কম্পিটিটর, এই কম্পিটিটর নেমসিপ হচ্ছে ব্লু হোস্টের কম্পিটিটর, কম্পিটিটর ভদ্রলোক এই সুযোগটা নিয়ে নেবে। কি সুযোগ নিবে, যে ব্লু হোস্টের যে কাস্টমার সেম কাস্টমার কিন্তু নেমসিপে, ব্লু হোস্ট যদি অ্যাড না চালায় তাহলে ব্লু হোস্ট লিখে সাব দিলে কেউ যদি নেমসিপ পেয়ে যায় তাহলে কাস্টমারটা নেমসিপের দিকে চলে যেতে পারে, এবং নেমসিপের জন্য এই কাস্টমারটা মানে ভেরি মাচ পটেনশিয়াল। কারণ কি, কারণ দুইজনই সেম টাইপের সলিউশন দেয়। এই জন্য যারা ব্র্যান্ড, যারা বড় বড় ব্র্যান্ড তারা নিজের এবং যাদের একটা সার্চ ভলিউম আছে এইভাবে সার্চ দেয়, যারা এই যে এইভাবে যারা সার্চ দেয়, দেখেন জাস্ট ফর ডিগ্রি কিন্তু অনেক ধরনের সার্চ হয়, এই কিওয়ার্ড গুলো পিপিসি ক্যাম্পেইনের মধ্যে রান করতে হয় যাতে আপনার কম্পিটিটর আপনার উপরে উঠা না যায়। যে এজন্য দেখেন ব্লু হোস্ট কিওয়ার্ডটা নেমসিপও ব্যবহার করতেছে, কন্টামও ব্যবহার করতেছে, আবার ব্লু হোস্ট নিজেও ব্যবহার করতেছে যাতে ব্লু হোস্ট উপরে থাকে। কেন উপরে থাকবে, কারণ ব্লু হোস্ট কিওয়ার্ডটা মানে ওর হেডলাইনে আছে, টাইটেলে আছে, ক্লিক করলে ব্লু হোস্টের ওয়েবসাইটে যাবে, সব দিক থেকে ওর কোয়ালিটি স্কোর ভালো, তো স্বাভাবিকভাবে ওরটা আগে দেখাবে। ঠিক তার পরে নেমসিপ এটা দেখাচ্ছে কম্পিউটার হবে, এই আর কি। আরেকটা হলো তার মানে ব্লু হোস্ট কিওয়ার্ডটা ব্লু হোস্টের এগেনস্টে এটা হচ্ছে ওর ব্র্যান্ড কিওয়ার্ড। আর যখন নেমসিপের এগেনস্টে, নেমসিপ যখন এটা ব্লু হোস্ট কিওয়ার্ডটা ব্যবহার করতেছে তখন নেমসিপ এটা ব্যবহার করতেছে এজ এ কম্পিটিটর কিওয়ার্ড। সো আমাদের অ্যাড রান করার সময় খেয়াল রাখতে হবে আপনি যে ব্র্যান্ডের বা যে কোম্পানির অ্যাড চালাচ্ছেন তারও একটা সার্চ ভলিউম আছে কিনা, এইভাবে একটু সার্চ দিয়ে দেখতে হবে। যদি থাকে তাহলে সেইটাকে ব্র্যান্ড কিওয়ার্ড হিসেবে আপনার কিওয়ার্ডের মধ্যে অ্যাড করবেন। ওই যে একটা মনে প্রশ্ন থাকে যে ভাই ওটা তো আমি এমনিতেই অর্গানিক্যালি পাবো, তারপরেও দিতে হবে বস, ওই অপরচুনিটিটা যাতে মিস না হয়, দ্যাট ইজ দ্য থিং। ও যাতে আপনার কম্পিউটার যাতে আপনাকে গ্র্যাব করে না নিতে পারে, দ্যাট ইজ দ্য থিং। এই হলো মোটামুটি কথাবার্তা। আচ্ছা, এটা আমরা শিখলাম। আর কিছু কথা কি বাদ ছিল? আর হচ্ছে যে না, আর তেমন কোনো কথা বাদ ছিল না। এই 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 কথাগুলো জানলে আমরা মোটামুটি বেসিতে চলে যাবো, তাতে কোনো সন্দেহ নেই। এবার আমরা একটু বাজেটিং করে আসি, এটা আমরা একটু কেটে দিই। আচ্ছা এখানেই ছিল, সরি। এই যে এবার একটু আমরা একটু ফরকাস্টিংটা করে আসি। ফরকাস্টিং মানে কি, দুনিয়াতে যত ফরকাস্টিং মানে ভবিষ্যৎ বলা। ফরকাস্টিং বলার অর্থ কি, ফরকাস্টিং মানে হচ্ছে ভবিষ্যৎ বলা। ফরকাস্টিং মানে কি, ভবিষ্যৎ বলা। তার মানে কি, ফরকাস্টিং মানে আমার কাছে আগের ডাটা আছে। আগের ডাটা আছে মানে কি, যেমন ধরেন গত বছর, যেমন এইবার যখন ঢাকা শহরে প্রচন্ড পরিমাণে ডেঙ্গু হলো, দেখবেন নিউজ মানে টেলিভিশন গুলো, নিউজ পেপার গুলো তারা হচ্ছে ইয়া করতেছিল যে তারা হচ্ছে নিউজ করতেছিল যে গত বছরের তুলনায় এই বছর ডেঙ্গুর হার অনেক বেশি। এটা কিসের উপর ভিত্তি করে বলছে, তার মানে গত বছরের ডাটা ওর কাছে আছে। এখন আগামী 3-4 বছরের ডাটা বা আগামী 12 মাসের ডাটা যদি অ্যানালাইসিস করে আপনি বলতে পারেন যে আগামী বছর কি হতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে ফোরকাস্ট। এটাকে আমরা বলি কি, ফোরকাস্ট। তার মানে ফোরকাস্টিং সবসময় প্রিভিয়াস ডেটা লাগে। গুগলের কাছে ডেটা আছে, আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি এই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে আপলোড ফাইল করে দিতে পারি। তার মানে এই ফাইলটাই আপনি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে শুধু সব কলাম ফেলে দিবেন, শুধু কিওয়ার্ড কলামটা রাখবেন, রেখে এটা আপলোড করে দিবেন কোথায়, এখানে, তাহলে হবে হলো। অথবা আমরা যেটা করি 10, 20টা, 15, 25টা, 30টা যে কয়টা কিওয়ার্ডই থাক এভাবে আমরা কপি করি, কপি করে এইভাবে যে এখানে বলেছে কিওয়ার্ড 1 by 1 লাইন, ওই যে কমা দিয়ে দেওয়ার, এইভাবে ফেলে দাও।
ঠিক আছে, 1 বাই 1 লাইন লেখো, অথবা যদি একটার পর একটা লেখো তাহলে মাঝখানে একটা করে এভাবে কমা দিয়ে দাও, তারপর আর একটা কিওয়ার্ড লেখো, অথবা লাইন বাই লাইন করে দাও। তাহলে গুগল বুঝবে যে এক এক মানে নতুন লাইনে যাওয়া মানে আলাদা কিওয়ার্ড, নতুন লাইনে যাওয়া মানে আলাদা কিওয়ার্ড, নতুন লাইনে যাওয়া মানে আলাদা কিওয়ার্ড, এভাবে বুঝে ফেলবে। এইটা দিয়ে গুগল কি করে, এই কিওয়ার্ড গুলো ওর প্রিভিয়াস যে 12 মাসের ডাটা আছে ওই ডাটার উপর ভিত্তি করে, অথবা এই ডাটার উপর ভিত্তি করে আগামী মাসের কি অবস্থা, ধরেন গুগলের কাছে গত 1 বছরের ডাটা আছে, এই ডাটারে ও গুগল দেখবে যে এই কিওয়ার্ড গুলোতে গত 1 বছরে কি পরিমাণ ক্লিক হতো, কি পরিমাণ সিটিআর হতো, কি পরিমাণ কি হতো, এই জিনিসগুলো বিচার বিবেচনা করে ও আগামী মাসের একটা ফোরকাস্টিং আমাদের করে দিবে, একটা ভবিষ্যৎবাণী দিয়ে দিবে, দ্যাট ইজ কল্ড ফোরকাস্ট। আমরা এটা ক্লিক করি, এই দেখেন ও আমাদের একটা ফোরকাস্ট করে দিয়েছে। কি দিয়েছে? এই দেখেন নভেম্বর থেকে অক্টোবর এইটার ফোরকাস্টিং ডাটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? আচ্ছা সরি, এই যে এইটা হলো যে এই যে ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর, মানে আজকে কত 28 তারিখ, তার মানে গুগল আমাদেরকে কি করলো, এইটা আমরা একটু এটাও একটু খেয়াল রাখেন, এটা বাংলাদেশ হয়ে যায়, যে দেশে অ্যাড রান করবে সেই দেশে ফোরকাস্টিংটা করতে হবে। করে ফেললাম, সেভ দিয়ে দাও, এই ডাটাটা এখানে কিছুটা চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা তাহলে গুগল আমাদের কি বললো? গুগল বলল ইউনাইটেড স্টেটসে, আমরা বিডিং স্ট্র্যাটেজি এখনো পড়িনি, আপাতত ভুলে যান এটা কি জিনিস, আগামী ফোরকাস্ট আমরা এটা কেটে দিই। তাহলে আমাদেরকে বলেছে গুগল আমাদের একটা ফোরকাস্ট করে দিয়েছে কবে, আমরা যদি একটা রান করি ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এখানে আপনি নেক্সট কোয়ার্টার, নেক্সট উইক, অল দ্য টাইম দিয়ে দিতে পারেন, তাহলে পুরোটাই দেখবে। আমরা আপাতত নেক্সট মান্থেরটাই দেখি, নেক্সট মান্থেরটাই দেখতে হয় আসলে, কারণ ক্লায়েন্টকে যখন আপনি বাজেটিংটা দিবেন আসলে সে আপনাকে ওই মাসেই কাজ দিবে, এইভাবে করেই দিবেন আর কি। এই মানে এই ফোরকাস্টিং যত কম হয় ততই ভালো, মানে 1 মাসের দিবেন আর কি, গুগল যেটা রিকমেন্ড করে, আপনি বাড়াতেও পারেন। আচ্ছা এখানে গুগল আমাদের কি বলতেছে? গুগল বলতেছে ভাই ও আমাদের প্রিভিয়াস ডাটার উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে, এই কিওয়ার্ড গত 1 বছরে কি পরিমাণ ক্লিক ছিল, কি পরিমাণ ইমপ্রেশন পাইতো, কত টাকা খরচ হতো, কি পরিমাণ মানে সিটিআর পাইতো, কি পরিমাণ এভারেজ সিপি ছিল, এই জিনিসগুলোর উপর ভিত্তি কইরা, এবং দেখেন এই জিনিসগুলোর উপর গত গত 1 বছরের ডাটার উপর ভিত্তি করে সামনে 1 মাসে কিরকম কি হবে, তুমি যদি প্রতিদিন 30 টাকা খরচ করো, মানে $30 খরচ করো, তাহলে তুমি মাসে এই 1400 ক্লিক পাবা, 30,000 ইমপ্রেশন পাবা, তোমার টোটাল কস্ট হবে মাসে $930, তুমি সিটিআর পাবা 4.9%, এভারেজ সিপিসি মানে কেউ যদি তোমার একটা দেখে ক্লিক করে তাহলে এভারেজ $6.4 করে কেটে নিবে, কবে? যদি আগামী মাসে অ্যাড চালাও। এইটার নামে ফোরকাস্টিং, এটার নামে ভবিষ্যৎবাণী। এইটা বাইবেল না, এখানে কিওয়ার্ড সংখ্যা বাড়ালে, কিওয়ার্ড কমায় বাড়ায় দিলে, এই ইউনাইটেড স্টেট এদিক সেদিক করে দিলে, অথবা ইউনাইটেড স্টেট সেমই রেখে যদি কিওয়ার্ড সংখ্যা বাড়ায় দেন, কিওয়ার্ড সংখ্যা কমায় দেন, আপনি যদি আবার এটা করেন, তাহলে এই জায়গাগুলোতে একটু কম বেশি হতে পারে। এই জন্যই ফার্স্ট টাইম যেটা আসে সেটাকে মোটামুটি আমরা বাইবেল ধরে নিই, কিন্তু ইটস নট এ বাইবেল, এটা একটা ধারণা দিচ্ছে আপনাকে। এটার উপর ভিত্তি করে আমরা একটা বাজেট তৈরি করে ফেলতে পারি, ক্লায়েন্টকে জানাতে পারি। ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে ভাই এই হলো আমার ওয়েবসাইট, আমার বাজেট $1,000 পার মান্থ, তুমি আমার কি করে দিতে পারবা এটা একটু জানাও। তো ক্লায়েন্ট কি করে দিতে পারবা এটা মানে কি বোঝায়? গার্লফ্রেন্ড যদি বলে কি করে দিতে পারবে, তার মানে কি হাত ধরতে পারবে অথবা চুমো খাইতে পারবে। ক্লায়েন্ট যদি বলে যে ভাই তুমি আমার জন্য কি করে দিতে পারবে, $1,000 তোমার পার মান্থ, তো তার মানে কি সে হাত ধরার কথা, চুমো খাওয়ার কথা ক্লায়েন্টের না। ক্লায়েন্ট বলবে কি যে ভাই তোমার $1,000 বাজেট, তুমি আমার কয়টা সেল এনে দিতে পারবা সেটা আমাকে বল, কত সিটিআর হইলো, কত ইয়া হইলো, এই সব ভাই আমি বুঝি না। আমি তোমারে $1,000 দিব, তোমারে দিব $200, $300 ম্যানেজমেন্টের, টোটাল $1,300 আমার বাজেট, তুমি আমার কয় টাকা সেলফ এনে দিতে পারবে সেটা বলো। এই জন্য আমরা বাজেটিংটা করি যে ভাই আমার এত টাকা খরচ হবে, এর জন্য তোমার আমি এতগুলো সেল এনে দেবো, আনুষঙ্গিক বিষয়গুলো আমরা সেটা শিখবো। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, খুব খেয়াল করে দেখেন প্রিভিয়াস ক্লাসগুলো যে এখন প্রতি পদে পদে কাজে লাগবে দেখেন। আচ্ছা আমরা পড়েছিলাম যে তার মানে হচ্ছে যে এখানে যদি 30-এর পরিবর্তে আপনি একটু চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, এই ডাটা এখানে চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? তো এই জন্য হচ্ছে আমরা চেঞ্জ করি না, আমরা যেটা প্রথমে পাই সেটা নিয়ে একটা ইয়া ধরি, কিন্তু এদিক সেদিক হইতে পারে, কিন্তু বুঝতে পারছেন এটাকে একটা বেস ধরে ফেলে। এখন ধরেন ক্লায়েন্টকে
তার মানে ক্লায়েন্ট যদি বলে, আমরা এখন একটা হিসাব করে ফেলি যে দেখেন খুব খেয়াল করে যে যদি আমার পার ডে বাজেট $30 হয়, তাহলে গুগল আমাকে বলতেছে তোমার মাসে খরচ হবে $930। আচ্ছা, এই $930 আমি তোমাকে ক্লিক এনে দিব কয়টা? 1400টা। আর ইমপ্রেশন এনে দিব এত, আর সিটিআর এনে দিব কত? 4.9%। আচ্ছা, এই ক্লিক আর ইমপ্রেশন যদি আমরা পাই, সিটিআর বের করতে পারি না? একটু কথা বলতে হবে হালকা। জি পারি। কিভাবে ভাই? এটা 1400 ভাগ 30,000 গুণ 100। তাহলে কিন্তু এইটা আমরা পেয়ে যাবো একদম ক্যালকুলেটিভ। আচ্ছা, এবার এটা আমাদের হয়ে গেল। আর হচ্ছে ধরেন আমার এভারেজ সিপিসি মানে কস্ট পার ক্লিক, কোনোটা ধরেন $1 কাটছে, কোনোটা 75 সেন্ট কাটছে, কোনোটা 30 সেন্ট কাটছে, কোনোটা 20 সেন্ট কাটছে, কোনোটা $1 কেটে ফেলাছে, কোনোটা $1.20 কেটে ফেলাইছে। এভারেজ সিপিসি আমরা কত পাইছি? 0.64। এখন যদি আমার পার ক্লিকে মানে একটা ক্লিকে যদি এত টাকা লাগে, তাহলে 1400 ক্লিক আনতে আমার কত টাকা লাগবে ভাই? 1400। কেন 1400? একটা ক্লিকে এই যে 1400 ইন্টু এই 0.64 1400 into 0.64, তার মানে কত হওয়ার কথা? 930 930 হওয়ার কথা। 930 930 কিন্তু। আচ্ছা, এখন এটাকে রোমান্টিক ওয়েতে দিতে পারেন, অথবা এইটারে হচ্ছে ইয়াটা কই, আমাদের ইয়া কি চলে গেছে দুনিয়া থেকে, ওই যে ইয়াটা নাই। এডিটে ক্লিক করেন তো ভাই উপরে, কোথায়? এই যে এই এডিটের উপরে উপরে এখানে, না না এটা না, ওই যে কনভার্সন রেট যেটা কনভার্সন। কই সেটা? আচ্ছা, কনভার্সন রেট আমরা এমনি বের করতে হবে। ধরেন এটা আগে ছিল এখন নাই ধরেন, বা কোনো অ্যাকাউন্টে এখনো আছে, এই অ্যাকাউন্টে সিং নাই ধরেন, হইলো। এখন ধরেন যে কোনো পিপিসি অ্যাড এর ক্ষেত্রে মানে মানে গুগল অ্যাডস এর যে কোনো কোম্পানির ক্ষেত্রে, সেটা ই কমার্স হোক, এই লোহা লক্কর বিক্রি করেন, জাহাজ বিক্রি করেন, বিড়ি সিগারেট বিক্রি করেন, আলু পটল বিক্রি করেন, গুগল অ্যাডস এর যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে গুগলের 4.8% বলে, এই 2% আপনি ধরেন 5% হচ্ছে ইয়া কনভার্সন রেট। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কনভার্সন রেট হচ্ছে গুগল কিসের ক্ষেত্রে? গুগল সার্চ অ্যাড এর ক্ষেত্রে, গুগল সার্চ অর পিপিসি অ্যাডস এর ক্ষেত্রে কনভার্সন রেট যে কোনো বিজনেসের ক্ষেত্রে মানে এভারেজ 5%। তার মানে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি 10%, 11%, 12%, 13%ও পাইতে পারেন, ইভেন 17-18% উঠাতে পারবেন আর। আচ্ছা, আমি দেখেছি। আচ্ছা, আবার কোনো বিজনেস আপনি 3% হতে পারে, মানে 100 জন যদি আপনার ওয়েবসাইটে আসে তাহলে আপনার 3 জন কেনে, অথবা ধরেন 100 জন যদি আপনার ওয়েবসাইটে আসে 5 জন কেনে। কোনো কোনো বিজনেসের ক্ষেত্রে 100 জন যদি আপনার ওয়েবসাইটে আসে 7 জন কেনে। তো 100 জন যদি আপনার ধরেন ওয়েবসাইট ভিজিটর হচ্ছে 100 জন, 100 জন যদি আপনার ওয়েবসাইটে আসে, তাহলে আমি ধরলাম 4 জন পারচেজ করে, 4টা পারচেজ হয়, তাহলে বাকি 96 জন কি পারচেজ করে না? এই যে 100 জনে কতজন পারচেজ করে, এটাকেই বলে হচ্ছে কনভার্সন রেট। এখন ধরেন লিড জেনারেশন সাইট, যেখানে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে চলে যান, তো তার মানে 100 জন আসলে 4 জন ফর্ম ফিল আপ করে। এইটা এই ওই লিড জেনারেশনের ক্ষেত্রে ওই কয়জন ফর্ম ফিল আপ করলো ওইটাই তার কনভার্সন। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কয়জন পারচেজ করলো ওইটাই তার কনভার্সন। তো এটা আমরা হিসাব করি পার্সেন্টেজ 100 জন, তাহলে 100 জনে 4 জন করলো, মানে আসলে 4% ইয়া কনভার্সন রেট হয়। এখন ধরেন আমরা যদি এরকম একটা হিসাব করি, আচ্ছা ক্লায়েন্টকে যখন আমরা দিব, ক্লায়েন্ট যদি বলে যে ভাই তুমি আমার কয়টা সেল এনে দিতে পারো, তাই না? তখন আপনি কি করবেন? তখন আপনি একটা 3 to 5% এইটা বাড়ানো সম্ভব, এটা বাড়ায় 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত চলে যেতে পারবে প্র্যাকটিক্যালি, কোনো সমস্যা নেই। এবং এইখানে যে কস্ট দেখাচ্ছে এভারেজ সিপিসি 64, এইটা আপনি যদি 64 থাকে আপনি 30 নিচে মানে 0.30 নিচে নামিয়ে আনতে পারবেন। যখন একটা কিছুদিন রান করবেন, অপটিমাইজ করবে, তখন এইটা কমে যাবে, ধরেন 40-তে 30 এই দিকে নিয়ে চলে আসবে। এই দিকে যত কমবে, এই দিকে কস্ট যত কমবে,
তাহলে ক্লিকের হারও আমরা তত বেশি পাবো। আর ক্লিকের হার যত বেশি পাবো তত আমরা কি পাবো, কনভার্সন রেট বেশি পাবো। কারণ 100 জনে আমার আসে 4টা সেল হয়, যদি 200 জন আসে তাহলে আমার 8টা সেল হবে, 300 জন আসলে আমার 16টা সেল হবে। এই জন্য আমি যত মানুষ ওয়েবসাইটে আনতে পারবো তত আমার ভালো। আর এই ওয়েবসাইটে আনতে আমার একজনকে আনতে খরচ হয় এত, এই কষ্টটা আমি যত কমাইতে পারবো তত হচ্ছে আমার কি হবে, তো তোমার ওয়েবসাইটের মানে কনভার্সন রেটও কমে যাবে, আমার ওয়েবসাইট আমার অ্যাডের কষ্ট কমে যাবে, এই তো ব্যাপার, তাই তো? আচ্ছা, এখন ধরেন আপনি এভারেজ ধরেন ক্লায়েন্টকে 3 to 5% ধরে বাজেটিংটা করে দিবেন। তো ক্লায়েন্টকে আপনি বললেন যে ভাই আমার ধরো তুমি $930, এটা হচ্ছে তোমার মান্থলি, আপনি আমাকে মান্থলি বাজেট দিবেন কত, $930, মান্থলি বাজেট দিবেন $930 ভাই, হিসাব ক্লিয়ার, $930। আচ্ছা, এবার হচ্ছে আমি কি এনে দিব, তোমাকে ওয়েবসাইট ট্রাফিক এনে দিব। এটা ক্লায়েন্টকে লিখে দিলে ভালো, ক্লায়েন্ট আসলে এটা দেখবে না, ক্লায়েন্ট দেখবে যে কয়টা সেল এনে দিছে। ওয়েবসাইট ট্রাফিক আমি তোমাকে এনে দিচ্ছি কয়টা, 1400, তাই তো? 1400টা ক্লিকস বা ওয়েবসাইট ট্রাফিক। এরপরে হচ্ছে যে আমি ইমপ্রেশন যাই আনতেছি, কোনো সমস্যা নাই। তো এখন আমি ধরেন আমি যদি 5% ধরি আমার কনভার্সন রেট, 5% যদি আমি ধরি কনভার্সন রেট, তাহলে বস আমি 1400 জন মানুষ যদি আপনার ওয়েবসাইটে আসে, 100 জনে 5 জন কেনে, 5% কনভার্সন রেট মানে 100 জন মানুষ ওয়েবসাইটে আসলে 5 জন আপনার প্রোডাক্ট কেনে, তাহলে 1400 জন মানুষ আসছে, তাহলে কয়টা প্রোডাক্ট সেল হবে বস? 70টা। কয়টা? 70টা। কিভাবে হিসাবটা করলেন কনভার্সন রেট মানে? 5 14 70 ও যে 1400 100 5%। কনভার্সন রেট মানে হলো আসলে কনভার্সন রেট মানে হলো যে ক্লিক কে, ক্লিক কে না, ক্লিক কে না, জি জি, ক্লিক কে ভাগ দিবেন কি দিয়ে? ক্লিক কে ভাগ দিব আপনার যেটা কত পার্সেন্ট করব সেটা সেটা দিয়ে Impression, গুণ করব, সেটা দিয়ে গুণ করব। না না, ক্লিক ভাগ কি? Click বা impression, Click. impression. আরে না, ক্লিক কনভার্সন ভাগ কনভার্সন। ক্লিক 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 ভাগ ভাগ কনভার্সন যে ক্লিক গুণ কনভার্সন ভাগ 100, ক্লিক গুণ কনভার্সন রেট ভাগ 100। ভাগ 100, এইটাই হবে। তাহলে আমরা একটা হিসাব করে দেখি আসলে হয় কিনা। ধরো আমরা 1400 গুণ কত, 5 জি ভাগ 100, এটা করলে কত হয়? 70 70। 70টা কি পাবেন, সেল পাবেন, তাই তো? কনভার্সন, 70টা কনভার্সন মানে 70টা সেল পাবেন, তাই তো? জি আচ্ছা, এখন ধরেন আমাদের টোটাল খরচ কত বস? $930 আমরা 930। এভিজি এভারেজ সিপিসি কত? এভারেজ সিপিসি আমাদের ছিল হলো 0.64 0.64, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে গুগল আমাদের টাকা কাটে কিভাবে? গুগল আমাদের টাকা কাটে হয় ক্লিকের উপরে অথবা ইমপ্রেশনের উপরে। কয়টা সেল এনে দিবে সেলের উপর টাকা কাটে না। গুগল সহ পৃথিবীর সমস্ত মার্কেটিং অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম টাকা কাটে হয় ইমপ্রেশন বেসিস অথবা ক্লিক বেসিস, মানে কতগুলো ইমপ্রেশন হয়েছে তার উপরে টাকা কাটবে অথবা কতটা ক্লিক হয়েছে তার উপরে টাকা কাটবে। আচ্ছা, তাহলে গুগল আমাদের যে $930 কেটেছে সেটা কিসের উপরে ভাই? টাকাটা গেছে ক্লিকের উপরে কেটেছে, পার ক্লিকে যে এত করে কেটেছে যে কারণে। আচ্ছা, এখন ধরেন আমরা চাচ্ছি সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, মানে একটা সেল আনতে, একটা সেল অ্যাকুইজিট করতে আমার কত টাকা খরচ হয়েছে। তাহলে আমার মান্থলি টোটাল খরচ কত বস? $930। এটা ভাগ করতে হবে। $930 ভাগ ভাগ কত? 70টা সেল, তাহলে কত হইলো? এটা আপনার আসবে কত, 1 পয়েন্ট কত সামথিং আসবে। একটু হিসাবটা করে দিতে হবে তো। 13.3 13 পয়েন্ট কত? 13 পয়েন্ট এত ডলার। তার মানে একটা ক্লিক আনতে আমার খরচ এত, কিন্তু একটা সেল আনতে খরচ কত? 13.28 ডলার। তার মানে এই যে আমার আচ্ছা, এখন 70, তাহলে একটা সেল আনতে যদি আমার এত টাকা খরচ হয়, তাহলে 70টা সেল আনলে আমার কত টাকা খরচ হবে? এই 930 হওয়ার কথা না, 70 গুণ তো এত, এইটা গুণ করলে কি এত হয়?
অবশ্যই হবে। এটা অবশ্যই হওয়া উচিত, ম্যাথমেটিক্যাল থিং ভাই। আচ্ছা, তার মানে হলো আপনার একটা সেল আনতে এত টাকা খরচ হয়। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে, আপনি একটা এভারেজ হিসাব করে ফেলছেন, এই কস্ট কিন্তু কমানো যাবে বস, হ্যাঁ, আপনি একটা এভারেজ হিসাব ক্লায়েন্টকে দিয়ে দিলেন 5% ধরে। এখন ক্লায়েন্ট বললো যে না ভাই, আমি এত সব বুঝি না, আমার প্রতিদিন 10টা করে সেল লাগবে, প্রতিদিন 10টা সেল লাগবে। তাহলে প্রতিদিন ওর বাজেট, তাহলে ডেলি বাজেট আগে ছিল $30, ডেলি বাজেট আগে ছিল $30। যদি বলে আমার প্রতিদিন 10টা সেল লাগবে, তাহলে আমরা সিম্পল এখন একটা হিসাব করে দিতে পারবো না যে যদি আমার 10টা সেল লাগে প্রতিদিন, তাহলে এক পার্সেলে খরচ হয় কত, এত। তাহলে এইটার সাথে এটা গুণ করলে কি হবে? 132। 28। তাহলে এটা কত হবে বাস? 80 সেন্ট। তাহলে ক্লায়েন্টকে বলতে হবে আমার ডেইলি বাজেট $132 দিতে হবে। আচ্ছা, এবার ডেইলি যদি $132 যায়, 132 সাথে 30 গুণ করলে কত হয়? 3 × 39 4000। 3960। 3960। তাহলে ক্লায়েন্টকে বলবো যে ভাই, তোমার অন এভারেজ তুমি আমার বাজেট $4000 দিয়ে দাও। তুমি যদি প্রতিদিন 10টা সেল দাও, তাহলে আমার মান্থলি বাজেট $4000 লাগে। আমরা বুঝতে পেরেছি এই বিষয়গুলো? জি 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 ভাইয়া, ভাইয়া ওই যে সিপিসির রেটটা দিয়ে যদি আমি ক্লিককে গুণ দেই তাহলে 930 আসে না, বাকিটা কি ইমপ্রেশনের জন্য আরে কাটতেছে? ভাই, ওইটা তো এদিক সেদিক একটু একটু যায় আর কি। জি ভাই। ওইটা একটু এদিক সেদিক বাদ দেন। ওই যে গ্রামে যাদের বাড়ি, ওই গুড় বিক্রি করতো না আগে, বড় বড় কোলা, আমরা কোলা বলি আর কি, জি জি ওই ছাড়া বাদ দিতে হয়। মানে ওই কোলাটার ওজন, মাটির যে পাতিলটা, ওই পাতিলটার ওজন 5 কেজি বাদ দিতে হয়। এইটাকে আমাদের এলাকার মধ্যে ছাড়া বাদ দিতে হয়। তো এইটা ধরেন ওই ছাড়া বাদ দিলে না, একটু একটু বেশি হয় না, একটা ছাড়া বাদ দিতে হয়। আচ্ছা, সো এইভাবে আমরা কি করি বস? বাজেটিংটা করি। কথা বোঝা গেছে না যায় নাই? এখন এইটা সুন্দর করে, এই যে ভুংভাং করে যদি, এই ভুংভাং করে যদি এইভাবে ক্লায়েন্টকে দিলে, ক্লায়েন্ট বুঝবে? ক্লায়েন্ট বুঝবে না। তাহলে কি করতে হবে? সুন্দর এরকম একটা এক্সেল শিট বানাইতে হবে। এখানে এই শিটের নাম দিতে হবে কি? বাজেট, বিইউডিজিটি। এখানে সুন্দর করে আপনার যদি মানে কত পার ক্লিকে কত, এভারেজ সিপিসি কত, এরকম সুন্দর করে লিখে ক্লায়েন্টকে একটা বাজেট দিতে হবে। আমি দেখতে চাই নেক্সট হোমওয়ার্কে এই জিনিসটা, যেমন ব্যাচ 13-তে মুর্তজা ভাই নামে এক ভদ্রলোক ছিল, খুব সুন্দর করে বানাইছে এক্সেল শিট। আমি দেখতে চাই এই ব্যাচে কে খুব সুন্দর রোমান্টিক করে এই জিনিসটা, মানে ক্লায়েন্টের কাছে তো এটা পাঠাতে হবে। সো ক্লায়েন্টের কাছে এটা খুব রোমান্টিক ভাবে, খুব সুন্দর ভাবে, সেক্সি ভাবে কে কত সুন্দর ভাবে করতে পারে, এটা আমি দেখতে চাই। এই আপনি ধরেন এই ফরম্যাটটা এরকমও রাখতে পারেন যে ভাই, তুমি যদি আমার $এত বাজেট দাও, এত টাকা, তারপরে এই যে অতিরিক্ত একটু অ্যাড করে দিতে হবে। কোনটুকু অতিরিক্ত অ্যাড করে দিতে হবে? যে ভাই, তোমার সিপি এত হচ্ছে, তাহলে তুমি যদি প্রতিদিন 10টা সেল চাও, তাহলে এইভাবে একটু সুন্দর করে লিখে ফেলা। এটা আপনি গুগল ডক ফাইলে করতে পারেন, গুগল শিট ফাইলে করতে পারেন। মানে এই প্রপোজালটা কিভাবে এই বাজেটিংটা আপনি ক্লায়েন্টকে দিবেন, এটা একটু সুন্দর করে বানাতে হবে। কথা বোঝা গেছে না যায় নাই? জি বুঝা গেছে। আছে কারো কোনো প্রশ্ন আছে এখানে? খুব সুন্দর ভাইয়া আমি জিনিস ওই কিন্তু। জিনিসটাই মানতে পারতেছিলাম, মানে $930 কিন্তু $34 হিসাব পাচ্ছি না। এটা কি আসলে করার মতো ব্যাপার হয়? মানে কি হয়েছে আপনার হিসাবে? ওখানে আচ্ছা ভাইয়া, ওই 10 যে কিছু বাদ দিয়ে ধরতে হবে। 0.64 দিয়ে যদি গুণ দেই 1400 ক্লিককে, হুম। তখন আমার $896 হিসাব আসতেছে। তাহলে বাকি $34, এটা কি আচ্ছা, আমি একটা কথা বলি। ইগনোর করার মতো? প্রথমে এই জায়গায় একটা কথা বলেছি, আপনি যে এরকম একটা প্রশ্ন করবেন, প্রতি ব্যাচে 2-1 জন এরকম একটা প্রশ্ন করবেই, এবং দেখবেন নেক্সট হোমওয়ার্কের পর আরো বেশ কিছু প্রশ্ন আসবে, কমন প্রশ্ন। এইটা আমি বললাম যে একটা এভারেজ, একটা ফোরকাস্ট, এটা একটা এভারেজ ধারণা। এইটা নিয়ে আপনি এত মাতামাতি কইরেন না, বুঝতে পারছেন ভাই? এইটা জি নিয়ে জি ভাইয়া, এত বুঝতে পারছি। মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। ক্যালকুলেশন এইভাবে করতে হবে। $2 বেশি আছে, ঠিক আছে ভাই, বাড়ায়। এটা নিয়ে এত মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। কথা বোঝা গেছে না যায় নাই? কোনো প্রয়োজন জি নেই, ভাইয়া, বোঝা গেছে। একদম মানে প্রায়োরিটির বাইরে, কোনো দরকার নেই। $30 $34 বেশি হয়েছে, কোনো সমস্যা নেই, আটকায়া দেবে। এটা না করলে কোনো সমস্যা হবে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে,
তাহলে গুগলের সাপোর্ট একটু কথা বলেন যে বেটা তুই এটা দেখাইতেছিস এটা এ বিষয়ে। এটা একটা ধারণা, এটা একটা ধারণা। আপনি এখানে চেঞ্জ করেন দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি প্রথমটা নিতে বলি। আপনি এখানে কত, আপনার $132 আসছে না, এখানে দেন ডেলি বাজেট 132 দিন, দেখেন এখানে পুরো চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এখন এভারেজ সিপিসি 1.25 হয়ে গেছে। আর আপনি কি করবেন, কি করবেন? এই যে ক্লিক আর ইমপ্রেশন এখানে রাউন্ড ফিগার দেখা, শুধু রাউন্ড ফিগার তো হয় না। যেটাই হোক আর কি, ধরেন যে এখানে হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি 100 না, ওই প্রথম যেটা আসছিল ওইটাই ধরবেন। তাহলে এবার দেখেন আপনার হিসাব কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা পুরোটাই স্কিপ ইট। এই নিচের দিকে নামলে আপনি একটু দেখতে পারবেন কোন এলাকা থেকে কি পরিমাণ লোকজন আসবে, তারপরে হচ্ছে যে যে ইমপ্রেশন মোবাইল থেকে কয়টা পাবেন, এই সমস্ত ব্যাপার স্যাপার এখানে একটা ধারণা দিবে। সেগুলো দেখে ফেলতে পারেন, না দেখলেও ভেস্তে যাওয়া যাবে। ওইটুকু আমাদের মেন বিষয় ছিল। আর আমরা একটু আসি যে আমরা যখন এই যে কিওয়ার্ড প্ল্যানিং এ, সরি, আমরা যখন হচ্ছে ফোরকাস্ট, আচ্ছা দাও মারো এখানে, সরি এখানে না, ধরেন আমরা যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেছি, আচ্ছা আমরা ওই রিজিউমটা নিলে হবে। আমরা যে একটা ড্রাফটে রেখে দিয়েছিলাম সেটা আমরা একটু নিয়ে ফেলি। রেকর্ড চলছে, হ্যাঁ। ধরেন এটা, আচ্ছা এই যে কিওয়ার্ডস এন্ড অ্যাডস, এখানে দেখেন যে এখানে দেখেন আমরা, আচ্ছা এখন আমরা কি করব, ধরেন আমরা যে ক্লায়েন্ট আমাদের পাস করে দিছে, ধরেন পাস করে দেওয়ার পরে এই কিওয়ার্ড গুলো এখন আমরা এইভাবে কপি করব, কপি করে আমরা কি করব এখানে ফেলে দিব, ফেলে দিব। এখন এই যে কিওয়ার্ড গুলো আমরা ফেলে দিব, এই কিওয়ার্ড গুলো আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এই যে এখানে দেখেন নিচে লেখা আছে যে কিওয়ার্ড গুলো আমরা কিভাবে ব্যবহার করব, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ না এক্সাক্ট ম্যাচ। তাহলে এইটাকে বলে হচ্ছে পিপিসি অ্যাড এর বা গুগল অ্যাডস এর ম্যাচ টাইপ। এই ম্যাচ টাইপ জিনিসটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা আমরা কিওয়ার্ড রিসার্চের দিন শিখলাম, যে আমাদেরকে মানুষ গুগলে কোনো কিছু সার্চ দেয় কোনো কিছু জানার জন্য অথবা কোনো কিছু কেনার জন্য। আমাদের ব্রেনস্টর্মিং করে বের করতে হবে এবং ওর সার্চ টার্ম দেখে বের করতে হবে এবং আমাদের কিছু যে প্র্যাকটিস দিয়ে বের করতে হবে যে ওই সার্চ টার্ম দেখে আমার বুঝতে হবে এই মানুষটার মোটিভ কি, সে কি কিনতে চায় না কিনতে চায় না। তো যে মানুষ কিনতে চায় তার কাছে আমার অ্যাড যাওয়াটা ভালো, নাকি যে মানুষ জানতে চায় তার কাছে আমার অ্যাড যাওয়াটা ভালো? কারণ অ্যাডটা গেলে তো আমার টাকা কাটবে রে ভাই। অ্যাডে যদি যায় তার সামনে হয় ইমপ্রেশন বেসিস টাকা কাটবে অথবা ক্লিক বেসিস টাকা কাটবে। তো ধরেন তার সামনে অ্যাডটা গেল, সে দেখুক আর না দেখুক এরকম 1000টা ইমপ্রেশন হলে কিন্তু টাকা কাটবে, অথবা সে ক্লিক করে ফেললো তাহলে ক্লিকের জন্য কিন্তু টাকা কাটবে। এই যে ব্যাপারটা আর কি, তাই না? তার মানে হলো যে অ্যাডটা আমাকে এমন মানুষের কাছে দেখাতে হবে যারা আমার জন্য কাজের লোক, মানে যারা কিনতে চায়। ভালো কথা, কারণ অ্যাডটা আমি এমন জায়গা দিব না যে অ্যাড মানুষ দেখবে ক্লিক করবে কিন্তু আমার প্রোডাক্ট কিনবে না, কারণ দেখলো ক্লিক করা মানে আমার টাকা কাটবে। কথা বোঝা গেছে? তাহলে এই কন্ট্রোলিংটা আমরা করতে পারি। এক নাম্বার হচ্ছে যে এই অপটিমাইজেশনটা আমরা করতে পারি বিডিং স্ট্র্যাটেজির মাধ্যমে, যেটা আমরা শিখবো পরের ক্লাসে। আরেকটা আমরা করতে পারি এই কিওয়ার্ড ম্যাচ টাইপের মাধ্যমে, যে কোন কোন কিওয়ার্ড গুলোর কোন কোন সার্চ টার্মের জন্য কোন কোন সার্চ প্যাটার্নের জন্য, এবং যে প্যাটার্ন গুলো সেলস মোটিভ ওই ধরনের প্যাটার্নের জন্য আমার অ্যাডটা শো করবে তার কাছে যে লোকটা কিনতে চাই। হ্যাঁ, এরকম আর কি। এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য, এই কিওয়ার্ডটাকে কন্ট্রোল করার জন্য। তার মানে কি, আমি যদি কিওয়ার্ডটাকে কন্ট্রোল করতে পারি যে আমার কিওয়ার্ডটা শুধু তাদের কাছে যায়, এই কিওয়ার্ড লিখে যারা সার্চ দিবে তাদের কাছে আমার অ্যাডটা যাবে, এবং যে কিওয়ার্ডটা সার্চ দিচ্ছে ওই কিওয়ার্ডের যে সার্চ দিচ্ছে তার মোটিভটা হলো কেনা মোটিভ, বাইং মোটিভ, অন্য মানুষের কাছে যাচ্ছে না। তাহলে যেমন আমি যেমন কিওয়ার্ডটাকে কন্ট্রোল করতে পারবো,
অ্যাজ ওয়েল এজ আমি কিন্তু কস্টটাকেও কন্ট্রোল করতে পারবো। কারণ যদি আমার এলোপাথাড়ি মানুষের কাছে চলে যায় তাহলে তো আমার ক্লিক করে টাকা কাটবে ভাই, কিন্তু কস্ট কন্ট্রোলও করতে পারবো না, আবার কাজের কাজ হবে না। আর আমি যদি এইটা করতে পারি যে আমাকে কাজের মানুষের কাছে যেতে হবে, অকাজের মানুষের কাছে যেন না যায়, তাহলে আমার কস্টটা কমে যাবে। অ্যাজ ওয়েল এজ আমি কাজের মানুষের কাছে যাবো, সেখান থেকে সিটিআর পাবো, ক্লিক পাবো এবং সেল পাবো। তাহলে এই কন্ট্রোলিংটা, কস্ট কন্ট্রোল এবং কিওয়ার্ডটা যেন যথা মানুষের কাছে যায়, এই কন্ট্রোলিংটা করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ। ফ্যান্টাস্টিক। এইরকম কিওয়ার্ড ম্যাচ টাইপ গুগল আমাদেরকে বলেছে 3টা বা 4টা কিওয়ার্ড ম্যাচ টাইপ সে ব্যবহার করে। এক্সাক্ট ম্যাচ, আরেকটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, আরেকটা হলো ব্রড ম্যাচ, নাকি ব্রড ম্যাচ, এমএটিসিএস। আচ্ছা, এমএটিসিএস সাউন্ড করেন না। আচ্ছা, সাউন্ড করেন না, তারপরেও সাউন্ড করে যাচ্ছেন, কোনোদিনও জ্ঞান হবে না এই জাতির। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমাদের একটু শিখতে হবে, শেখার ক্ষেত্রে আরেকটা শিখতে হবে আমাদের ব্রড ম্যাচ মডিফায়ার। এই জিনিসটা বর্তমানে দুনিয়ায় নাই, গুগল বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা আমাদের শিখতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। আরেকটা আমরা শিখবো নেগেটিভ ম্যাচ, এটা আমাদের শিখতে হবে। আচ্ছা, ফ্যান্টাস্টিক। যদি মনে করেন খেলা দেখাটা ইম্পর্টেন্ট, কোনো সমস্যা নেই, আমাকে বললে আমি ছেড়ে দিব, কিন্তু ক্লাসে মনোযোগ দিতে হবে বাস। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে। কেন পয়েন্ট। আচ্ছা, এখন দেখেন যে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে এক্সাক্ট ম্যাচটা শিখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধরেন আমাদের ওই প্রিয় কিওয়ার্ড, অথবা আমরা ধরো এখান থেকে একটা কিওয়ার্ড নিতে পারি। ধরেন যে আমাদের প্রিয় কিওয়ার্ড নিয়ে চালাই, তাহলে ভালো হবে বুঝতে। আচ্ছা, ধরেন আমার হচ্ছে ওয়েব হোস্টিং, এটা একটা কিওয়ার্ড। আমি চাচ্ছি যে শুধুমাত্র যে সমস্ত ভদ্রলোক, কারণ আমি কিন্তু এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে ফেলবো আগেই, তারপরে আমি গুগলের এর মধ্যে বসাবো, এবং বসানোর পরে আমি ম্যাচ টাইপ দিয়ে দিব। এবার আমার সেই ম্যাচ টাইপটাই করতেছি, যে আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে যারা সার্চ দিবে তারাই আমার অ্যাড দেখবে, আর কেউ আমার অ্যাড দেখবে না। এখন ধরেন এটা আবার গুগলকে বোঝাইতে হলে, গুগল বলেছে তুমি যখন এটা কোনো একটা এই অ্যাড গ্রুপে ব্যবহার করবা, তখন তুমি যদি এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করতে চাও, তাহলে তুমি ওই কিওয়ার্ডের দুই পাশে 2টা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। এইটা নিয়ে আমরা, এটা কি ব্র্যাকেট ভাই? থার্ড ব্র্যাকেট না? থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিবা, এইভাবে ফেলে দিলাম। তাহলে গুগল বুঝবে যে এই কিওয়ার্ডটা আপনি ব্যবহার করতেছেন কি হিসেবে? এক্সাক্ট ম্যাচ হিসেবে। এক্সাক্ট ম্যাচ মানে কি? এক্সাক্ট ম্যাচ মানে হলো যে ওই কিওয়ার্ড বাদে অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনার অ্যাড দেখাবে না। কি রকম? কেউ যদি লিখে সার্চ দেয় ওয়েব হোস্টিং সার্ভিস, তাহলে কি অ্যাড দেখাবে? না স্যার, দেখাবে না। কারণ আমরা বলে দিছি ভাই এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে শুধুমাত্র আমার অ্যাড দেখাবে, অন্যথায় অ্যাড দেখাবে না। আর গুগলকে আমরা বোঝানোর জন্য যে ভাই আমি এই কিওয়ার্ডটাকে এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করলাম আমার এই অ্যাড গ্রুপে, এই কারণে দুই পাশে 2 থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, যাতে গুগলকে বোঝালাম। এই যে গুগল বলে দিয়েছে এক্সাক্ট ম্যাচ, এইটা এই থার্ড ব্র্যাকেট দ্বারা গুগলকে কি বুঝালাম যে ভাই এই কিওয়ার্ডটা কিন্তু আমি এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করেছি, অতএব ভাই এটা এক্স্যাক্টলি এই কিওয়ার্ডে সার্চ না দিয়ে তুমি কিন্তু অ্যাড দেখাই না, এটা বলার জন্য থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। ফাইন। এখন যদি কেউ লিখে সার্চ দেয়, ধরেন কেউ ভুল করে, আচ্ছা ওটা আমরা বলে দিলাম, অথবা কেউ যদি লিখে সার্চ দেয় বেস্ট ওয়েব হোস্টিং, তারপরেও কি অ্যাড দেখাবে? দেখাবে না স্যার, দেখাবে না, কারণ এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা না। আচ্ছা, এক্সাক্ট ম্যাচের সাথে আরেকটা কথা আছে যেটাকে আমরা বলি হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট। ওই কিওয়ার্ড
অথবা ওই কিওয়ার্ডের ক্লোজ ভেরিয়েন্ট যারা। এখন আমরা বুঝলাম যে এই কিওয়ার্ড মানে এই কিওয়ার্ড, তাহলে এর আবার ক্লোজ ভেরিয়েন্ট মানে কি, মানে এর কাছে খুব ক্লোজলি মেলে, এরাই হচ্ছে মানে এই ধরেন এটা এরা হচ্ছে যে ইয়ার ক্লোজ ভেরিয়েন্ট, মানে ধরেন যে আপন খালাতো ভাই, এই কিওয়ার্ডের আপন খালাতো ভাই, এই কিওয়ার্ডের আপন ফুফাতো ভাই, অথবা এই কিওয়ার্ডের মানে সৎ ভাই, এর চেহারার মতো দেখতে দেখতে এরকম। ওই হইলো আর কি, আপনি যেটা কইবেন সেটাই। তাহলে এদেরকে আমরা বলি হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট, মানে যারা হচ্ছে দেখতে যেটা হচ্ছে ভালো কথা এইটা। এখন দেখেন যে এই ক্লোজ ভেরিয়েন্ট কারা সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। ক্লোজ ভেরিয়েন্ট কারা, দেখেন ক্লোজ ভেরিয়েন্ট কারা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আসুন আসুন, এই যে এরা হলো ক্লোজ ভেরিয়েন্ট। তার মানে কোনো একটা কিওয়ার্ড লিখতে যেয়ে যদি আপনি ওর স্পেলিংটা ভুল করেন, মানে বানান ভুল করেন, যেমন ধরেন কেউ যদি ওয়েব লিখতে গিয়ে ধরেন WAB ওয়েব হোস্টিং লিখে ফেলেছে, তাহলে আমরা বলতে পারি ওয়েবের ক্লোজ ভেরিয়েন্ট হচ্ছে ওয়েব। গুগল এই জিনিসটা ইন্টেলিজেন্ট ও বুঝা ফেলে। তার মানে কেউ যদি ওয়েব হোস্টিং এক্স্যাক্টলি এই কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তার মানে কেউ যদি ভুল করে ওয়েব লিখে ফেলে, গুগল ধরে নেবে যে ও আসলে ওয়েব লিখতে যায় এরকম ভুল স্পেলিং মিস্টেক করেছে, কোনো সমস্যা নেই, এটার জন্য অ্যাড দেখাবে। এইগুলোকে বলে হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট। অথবা কোনো একটা ফর্মের কোনো একটা ওই ওয়ার্ডের সিঙ্গুলার প্লুরাল ফর্মে, যে গ্লাস গ্লাসেস বলেছে, অথবা স্ট্রিমিং কোনো একটা কিওয়ার্ডের সাথে আপনি যে কিওয়ার্ডটা ব্যবহার করেছেন তার সাথে কোনো একটা কিওয়ার্ডের সাথে আইএনজি অ্যাড করা হয়েছে, অথবা অ্যাক্রোনিম, যেমন আমরা ঢাকাকে বলি DU, বাংলাদেশকে বলি BDT, এই যে নিউ ইয়র্ক সিটিকে বলে NYC, কিন্তু এটা সর্বজন স্বীকৃত হতে হবে আর কি, তা না হলে আবার হবে না আর কি। হ্যাঁ, যেমন ধরেন শামীম, এইটার শর্ট ফর্ম আছে SH, কেউ আবার ভুল করে লাস্টের ম বা এমটা বাদ দিয়ে ডাইকেন না বেশি শর্ট কইরা, তাহলে আবার সমস্যা। যাই হোক, ধরেন শামীমের SH অথবা লাস্টের মটা বাদ দিয়ে দিলেন, এইগুলো কিন্তু সর্বজন স্বীকৃত না। এরকম সব সর্বজন স্বীকৃত বাক্য হতে হবে, মানে ইয়া হতে অ্যাক্রোনিম হতে হবে। যেমন নিউ ইয়র্ক সিটি আমরা NYC বলি, ঢাকা DU বলি, বাংলাদেশ BDT সরি BD বলি, এই যে বাংলাদেশি টাকাকে আমরা BDT বলি। এই জিনিসগুলো যদি ধরেন যে কেউ লিখেছে বাংলাদেশি টাকা, আপনি BDT লিখে সার্চ দিলেন, অ্যাড দেখাবে। অ্যাব্রিভিয়েশন, এই যে ডিপার্টমেন্ট DEPT, এটা আমরা সংক্ষেপে লিখি, সর্বজন স্বীকৃত হতে হবে। অ্যাকসেন্ট, এই যে ফ্রান্স বা জার্মানির লোকজন নাকি ইতালির লোকজন এই যে উপরে একটা হাইফেন টাইপের মারে আর কি, স্প্যানিশ ভাব দেখায়, বা ইতালিয়ান জার্মানি হইতে ফ্রেঞ্চ টাইপের একটা ভাব দেখায়। এই ক্যাফে কেউ যদি এইভাবে লিখে ফেলে তাতেও আপনার অ্যাড দেখাবে। এইগুলোকে বলে হচ্ছে ওই কিওয়ার্ডের ক্লোজ ভেরিয়েন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন তার মানে হলো যে এই যে আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছি, এই যে আমরা মানে এই ওয়েব হোস্টিং যেটা আমরা ব্যবহার করছি এক্স্যাক্টলি এই কিওয়ার্ড, এবং এর যদি কোনো ক্লোজ ভেরিয়েন্ট থাকে সেটা এর সংক্ষেপ রূপ হতে পারে, অ্যাকসেন্ট হতে পারে, তারপরে হচ্ছে মিস স্পেলিং হতে পারে, কোনো একটা কিওয়ার্ডের সাথে আইএনজি যোগ হতে পারে, এই সমস্ত ব্যাপার স্যাপার হলেও অ্যাড দেখাবে, আদারওয়াইজ কোনোভাবেই অ্যাড দেখাবে না। এটাকে আমরা বলছি হচ্ছে এক্সাক্ট ম্যাচ। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। কথায় বলে জোশ। নুরুল আমিন ভাই কি বলতেছেন? কথা মিউট করে রাখেন এবং প্রয়োজন হলে চলে যান, কোনো সমস্যা নেই, আপনার মতো লোকের দরকার নাই তো। আচ্ছা, এখন দেখেন আমরা একটু ফ্রেজ বেস বোঝার চেষ্টা করি। ফ্রেজ, কোটেশন, ফ্রেজ, কোটেশন, বেদ বাক্য, এগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রেজ। যেমন হাদিসের একটা কথা, কোরআনের একটা বাণী, আয়াত, আমরা কোনোদিনও চেঞ্জ করতে পারবো না, ফ্রেজ। অথবা ধরেন রবীন্দ্রনাথের কোনো কথা, কোট, সেগুলোকে আমরা কখনো চেঞ্জ করতে পারি না। ওই জিনিসগুলো আমরা কিভাবে লিখি বস? ও ইনভার্টেড কমা দিয়ে আমরা সুন্দর করে দেখেন কোট লিখি, সুন্দর করে আমরা যখন কোট লিখি তখন ইনভার্টেড কমার মধ্যে বসিয়ে দিই। এখানে ইনভার্টেড কমা ব্যবহার করে না, যাই হোক আর কি, ইনভার্টেড কমা ধরেন না জানলে হবে, ইনভার্টেড কমার মধ্যে বসিয়ে দিই। ফ্রেজ মেসটা যেমন ধরেন ওয়েব হোস্টিং কিওয়ার্ডটাকে আমরা যদি আবার ফ্রেজ মেস হিসেবে ব্যবহার করি, ধরেন ওয়েব হোস্টিং কিওয়ার্ডটাকে
আমরা এখন ফ্রেজ তবে একই একই কিওয়ার্ড একই অ্যাড গ্রুপের মধ্যে মানে সেম কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচ সেম কিওয়ার্ডটা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করা যাবে, তাহলে গুগল মারামারি শুরু করবে। হ্যাঁ, যেটা আমি বোঝানোর ক্ষেত্রে এখানে লিখতেছি আর কি। ধরেন ওয়েব হোস্টিং কিওয়ার্ডটাকে আমরা এখন ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করি। আচ্ছা, ভালো কথা। তাহলে ফ্রেজ ম্যাচ আবার গুগলকে বোঝানোর জন্য গুগল বলেছে ভাই দুই পাশে দুইটা ইনভার্টেড কমা বসায় দিও। ওই যে ফ্রেজ বাণী চেঞ্জ হয় না, যেভাবে আছে এইভাবেই, এই আর কি। মানে কোড কোডগুলো সাধারণত দেখবেন যে কোড, ওই বিখ্যাত মনীষীদের কোড, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওখানে আমরা ইচ্ছা করলে এক ওয়ার্ডও অ্যাড করতে পারি না। পারি? কোন একটা কবিতার লাইন, ওর মধ্যে এক লাইন আপনি অ্যাড করতে পারবেন? এগুলোকে বলা হচ্ছে ফ্রেজ বা কোড, এগুলো চেঞ্জ করা যায় না। ঠিক ওই রকম একটা ধারণাই এখানে। কিরকম দেখেন, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা ধরো আমরা এটা ব্যবহার করলাম এবং গুগল আমাদের কি বলেছে ভাই, তুমি যদি ফ্রেজ ম্যাচটাকে এভাবে ব্যবহার করো তাহলে তুমি দুই পাশে দুই ইনভার্টেড কমা লিখে তুমি অ্যাড গ্রুপের মধ্যে দিয়ে দিবা, তাহলে আমি বুঝে নিব যে তুমি কি, আমি বুঝে নিব যে তুমি এটা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করেছো। তবে কখনোই সেম কিওয়ার্ড কখনো দুইটা ম্যাচ টাইপে ব্যবহার করা যাবে না, তাহলে একে অপরের সাথে মারামারি করবে, গুগল বুঝতে পারবে না কিরে ভাই এটা একবার বলছে এক্সাক্ট ম্যাচ আবার বলছে ফ্রেজ ম্যাচ, তাহলে আমি কোনটা নিব, এটা সমস্যা, এজন্য ব্যবহার করতে হয় না। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এবার আমরা ফ্রেজ ম্যাচ মানে হলো যে এই যে কিওয়ার্ডটাকে আমরা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করতেছি, এই কিওয়ার্ডটা সেম অর্ডারে সেম ভাবে থাকতে হবে, এর আগে পরে তুমি যা ইচ্ছা অ্যাড করো কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি লিখি বেস্ট ওয়েব হোস্টিং, এখন কি আছে, এইটা হচ্ছে আমার ফ্রেজ ম্যাচের এই কিওয়ার্ডটাকে আমরা ব্যবহার করেছি কি ফ্রেজ ম্যাচ হিসেবে। দেখি ওয়েব 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 ওয়েবের পরে কি ছিল, হোস্টিং ছিল, ঠিক ওয়েবের পরে হোস্টিং আছে, সেম অর্ডারে আছে, এক চুল পরিমাণ চেঞ্জ হয় নাই। এর আগে অ্যাড হয়েছে বেস্ট, কোনো সমস্যা নেই, এই কিওয়ার্ডের জন্য অ্যাড মানে এই আপনি এটাকে ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করেছেন, কেউ যদি বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয় তাহলেও সে অ্যাড দেখবে। কেউ যদি লিখে সার্চ দেয় বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস, কোনো সমস্যা নেই, ও দেখবে যে ফ্রেজ ম্যাচ কোড এটা কোনোভাবে চেঞ্জ করা যায় না, বেদ বাক্য, দেখবে যে এটা ঠিক আছে কিনা, ওয়েবের পরে হোস্টিং আছে কিনা, আছে, এটা ঠিক আছে, এর আগে পরে বেস্ট অ্যাড হয়েছে সার্ভিস, কোনো সমস্যা নেই, এর জন্য আপনার অ্যাড দেখাবে। ধরেন কেউ সার্চ দিল যে হোস্টিং সার্ভিস ফর ওয়েব ডেভেলপমেন্ট, ধরেন হোস্টিং সার্ভিস ফর ওয়েব ডেভেলপার, এটা লিখে কেউ সার্চ দিল, ওয়েব এর মধ্যে আছে আছে হোস্টিং এর মধ্যে আছে আছে, কিন্তু সেম অর্ডারে নাই। সেম অর্ডারে আছে, সেম অর্ডারে কিন্তু নাই। ওয়েব হোস্টিং সেম অর্ডারে নাই, সেম অর্ডারেও নাই, আবার দুইটা পাশাপাশিও নাই, এই হোস্টিং বেটা এখানে ওয়েব বেটা এখানে, তাহলে এই কিওয়ার্ডটার জন্য যদি আমরা ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করি তাহলে অ্যাড চলবে না। আচ্ছা, আমরা যদি এভাবে ইউজ করি যে আমরা যদি ধরেন এভাবে দিই যে ধরেন আমরা যদি এটা ব্যবহার করি যে ওয়েব হোস্টিং প্রোভাইডার ইন ঢাকা, এর জন্য কি অ্যাড দেখাবে না দেখাবে না? দেখাবে ভাই। দেখাবে, দেখাবে। কারণ হচ্ছে ওয়েবের পরেই হোস্টিং আছে এবং এই দুইটা ঠিক আছে, পাশাপাশি বেদ বাক্য চেঞ্জ হবে না, ফাইন। যদি এরকম হতো ধরেন যে আপনার ওয়েব, ধরেন যে আমি এটা বোঝানোর সাথে বলি আর কি, ধরেন ওয়েব ডেভেলপমেন্ট না, ধরেন আমরা দিতে চাই, ধরো যে আমরা দিতে চাই হচ্ছে ধরেন আমি একটু বোঝাতে চাচ্ছিলাম পর পর রাখতে আর কি, একটা বাক্য বলেন তো, একটা কিওয়ার্ড বলেন যেখানে হচ্ছে ওয়েবের পরে একটা ওয়ার্ড থাকলো তারপরে হোস্টিং থাকলো। ধরেন যে
আচ্ছা আমরা যদি এরকম করি, ধরেন ওয়েব হোস্ট প্রোভাইডার, আমি তো ধরে দিচ্ছি আর প্রোভাইডার ইন ঢাকা ধরেন, এই কিওয়ার্ডটার জন্য অ্যাড দেখাবে না বলেন তো? দেখাবে না, দেখাবে না। কেন দেখাবে না দেখাবে বল? না। কেন কারণ দেখাবে না? এটা তো স্যার বেদ বাক্য, এটা তো চেঞ্জ হয়ে গেছে। না, বেদ বাক্য কিন্তু এরও কিন্তু ক্লোজ ভেরিয়েন্ট আছে, হোস্টিং এর শুধু হোস্টটা দিছে, ক্লোজ ভেরিয়েন্ট হিসেবে দেখাবে ভাই। না, এরও ক্লোজ কিন্তু close ভেরিয়েন্টে variant দেখাবে না কেন? কারণ ভেরিয়েন্টের তিনটা হ্যাঁ, এটা আপনার, তো একটা সংখ্যা চেঞ্জ করে দেবে না বা একটা অক্ষর চেঞ্জ করে দেবে না। এটা তো তিনটাই চেঞ্জ হয়ে গেছে যে এখানে তিনটা ওই caveat তিনটাই নাই। চেঞ্জ হয়ে গেছে। আপনার হোস্টিং এর আইএনজি তো নাই পুরোটাই, তো হোস্টিং এর আইএনজি নেই বলেই তো আমি হোস্ট ব্যবহার করছি। এটা কি হবে? হবে কি না আমি সেটাই জানতে চাচ্ছি। না, হওয়ার জি না কথা স্যার, না। হবে না। হবে না হবে কিন্তু স্যার, হবে। কেন কারণ হবে? স্যার এই শর্ত তো ছিল আয়াতের শুধু একটা জোর জবরদস্তি এক্সাক্ট চেঞ্জ ম্যাচের করা যাবে না। ক্ষেত্রে। না 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 না, না, এই শর্ত হচ্ছে ক্লোজ ভেরিয়েন্ট হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে, ফ্রেজ বেসের ক্ষেত্রে। কিন্তু পয়েন্ট হলো যে কোনো একটার সাথে আপনি স্ট্রিমিং হতে পারে, কিছু স্ট্রিমিংটারে এটা হবে, এটা কি আমরা কখনো বলেছি? অ্যারো চিহ্নটা কোন দিকে? আচ্ছা, মানে ডান দিকে স্যার। কোনো কিছুর সাথে আপনি আইএনজি অ্যাড করতে পারেন, কিন্তু কোনো কিছুর সাথে আইএনজি অ্যাড আছে সেটারে আপনি আবার ওই ইয়া ফর্মে আনতে রিমুভ পারেন, করতে পারি না। বুঝতে পারছেন? প্রেজেন্ট ফর্মে আনতে পারেন না, বুঝতে পারছেন পয়েন্টটা? উল্টা স্যার। হবে না। হ্যাঁ, সো এটার জন্য অ্যাড দেখাবে না। না। এই হলো মোটামুটি হচ্ছে আমাদের কি ইসের ব্যাপার, মানে এইটা সেম অর্ডারে এবং পর থাকতে হবে, মাঝখানে এটা ঢুকে গেলেও কিন্তু হবে না। এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। যে চেঞ্জ আসছে সেটা নিয়ে আমি একটু পরে কথা বলতো। এরও কিন্তু ক্লোজ ভেরিয়েন্ট আছে বস, হ্যাঁ এরও কিন্তু কি ক্লোজ ভেরিয়েন্ট আছে, দেখেন প্রত্যেকের ক্লোজ ভেরিয়েন্ট আছে। ফ্রেজ ম্যাচেরও কি, ফ্রেজ ম্যাচেরও কিন্তু ক্লোজ ভেরিয়েন্ট আছে, ফ্রেজ ম্যাচ এন্ড ক্লোজ ভেরিয়েন্ট অফ দ্যাট ফ্রেজ। তার মানে ক্লোজ ভেরিয়েন্ট আছে, হ্যাঁ এক্সাক্ট ম্যাচের যেমন ক্লোজ ভেরিয়েন্ট আছে, ফ্রেজ ম্যাচেরও ক্লোজ ভেরিয়েন্ট আছে। আচ্ছা, এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি, যদিও এই জিনিসটার বংশ এখন নাই, তারপরেও এটা আমাদের একটু শিখতে হবে, তাহলেই হচ্ছে এই দুইটা মিলে যে এখন একটা আপডেট নিয়ে আসছে গুগল সেটা বুঝতে পারবো। এজন্য এটা একটু শিখে ফেলি। আচ্ছা, ধরেন এই ব্রডবেস মডিফায়ার এখন দুনিয়ায় নাই, কিন্তু আমরা একটু শিখে ফেলি। ধরেন ওয়েব এন্ড হোস্টিং আমাদের কিওয়ার্ডটা সেম। গুগল বলেছে যে ভাই তুমি যদি কোনো একটা কিওয়ার্ড কোনো অ্যাড গ্রুপে ব্রডবেস মডিফায়ার হিসেবে ব্যবহার করো, তাহলে তার আগে প্রত্যেকটা ওয়ার্ডের আগে একটা করে প্লাস অ্যাড করে দিবা। তার মানে এই প্লাস, এইটা এইভাবে ব্যবহার করতে হবে। এখানে হয়ে গেল। আচ্ছা, হয়ে গেল। কামরুল ভাই টিমে যে আছেন না, পার্সোনালি মেসেজ দিয়ে বলেন যে শাম ভাই ক্লাসে আসতে বলছে। আচ্ছা, এখন একটু দেখেন যে তার মানে হলো, ধরেন কেউ যদি এভাবে লিখে সার্চ দেয় ওয়েব হোস্টিং প্রোভাইডার ইন ঢাকা, গুগল দেখবে কার কার আগে প্লাস আছে, ওয়েবের আগে প্লাস আছে, তার মানে এটা এই কিওয়ার্ডটার মধ্যে ইনক্লুড আছে। প্লাস মানে কি ইনক্লুডিং, প্লাস মানে কি ইনক্লুডিং, তাহলে ওয়েব আছে প্লাস ওয়েব, হ্যাঁ প্লাস ওয়েব মানে এই টোটাল কিওয়ার্ডের মধ্যে ওয়েবটা ইনক্লুডিং আছে। প্লাস হোস্টিং, টোটাল কিওয়ার্ডের মধ্যে হোস্টিংটাও ইনক্লুডিং আছে। সো এই কিওয়ার্ডের জন্য অ্যাড দেখাবে। এবার ধরেন এই যে আমরা এইটা দিয়েছিলাম না, এই কিওয়ার্ডের জন্য অ্যাড দেখাবে, কিন্তু ও কিন্তু তখন অর্ডার দেখে না, ও দেখে যে ওয়েব আছে এই কিওয়ার্ডটার মধ্যে, ওয়েব আছে প্লাস ওয়েব, তাহলে এই টোটাল কিওয়ার্ডটার মধ্যে ওয়েব শব্দটা আছে প্লাস ওয়েব, ঠিক আছে ফ্যান্টাস্টিক, ওয়েব আছে প্লাস হোস্টিংটা ইনক্লুড করা কিওয়ার্ডের মধ্যে, হ্যাঁ আছে এটা, অতএব সে অ্যাড দেখায় দিবে। ও দেখবে ওই কিওয়ার্ডের মধ্যে আগে পরে ডানে বামে কি আছে, এটা ওর চিন্তার বিষয় না। ওর চিন্তার বিষয় হলো প্লাস ওয়েব প্লাস হোস্টিং, এইটা আছে কি দেয়, হ্যাঁ প্লাস ওয়েব আছে প্লাস হোস্টিং আছে, এরপরে আগে পরে কি আছে এবং এর অর্ডার সেম থাকলো কি না থাকলো সেটা কোনো মাথা ব্যথা না, ও এভাবে কাজ করে। এখন যদি কেউ সার্চ দেয় হোস্টিং সার্ভিস
প্রোভাইডার ইন বাংলাদেশ ওয়েব প্লাস এই কিওয়ার্ডের মধ্যে ওয়েব প্লাসটা আছে নাই, প্লাস হোস্টিংটা আছে, তাহলে একটা মিস গেছে, অ্যাড দেখাবে না। কথা বোঝা গেছে? দুইটাই থাকতে হবে, অর্ডার সেম না থাকলে কোনো সমস্যা নেই। ফ্রেজ মেসেজ যেমন অর্ডার সেম থাকা জরুরি, এর আগে পরে যা থাকে থাক, সমস্যা নেই। ব্রডমেস মডিফায়ারে যে দুইটার আগে প্লাস মারছো ভাই, সেই দুইটা থাকা জরুরি, অর্ডার সেম না থাকলে সমস্যা নেই, কিন্তু একটা আছে হবে না। তার মানে এই কিওয়ার্ডটার জন্য অ্যাড দেখাবে না। বোঝা গেছে না যায় না? ক্লিয়ার কিনা? ক্লিয়ার। স্যার ক্লিয়ার ক্লিয়ার কথাগুলো খেয়াল করে শোনেন। আজ থেকে 6 মাস পর আপনাদের সাথে কথা হবে, জীবন বদলে যাবে। এই যে স্যার জিনিস- এটা প্রশ্ন, স্যার প্রশ্ন ছিল একটা। ইনশাআল্লাহ স্যার হ্যাঁ, আসছে বলেন। স্যার ওই ইনশাআল্লাহ। যে ব্রডম্যাশ মডিফায়ার যেটা বললেন, আপনি যেমন ওয়েবের আগে প্লাস দিছেন, হোস্টিং এর আগে প্লাস দিছেন, এখন ওয়েব, এখন এটা কি পুরাটাই যেহেতু গুগল অ্যাডস এর আপডেটে, তো এই ব্রডম্যাশটা করতে হলে আপনার প্লাস চিহ্নটাই দিতে হবে, আর কিছু কি? মানে আহ, আপডেটটি এখন আমি কথা বলিনি, আপনি সব সময় আলডাঙ্গায় ঘাস খান ভাই। আপডেট নিয়ে আমি এখনো কথা বলিনি, আমি এখন ব্রডমেস মডিফায়ার পর্যন্ত আছি। এবং এটাও পড়ানোর আগে আমি এটাও বলে নিয়েছি যে ভাই আপডেটটা নিয়ে পরে কথা বলবো, আগে এটা বুঝতে হবে। সময় এতটুকুর মধ্যে থাকা উচিত কিনা? জি জি স্যার। আচ্ছা, এবার আসেন, এটা আমাদের বোঝা হয়ে গেল। এবার আসেন আমরা এই দুইটা মিলে, গুগল এখন বলছে, এক্সাক্ট টাইমটা মনে নাই, আমরা একটু দেখে ফেলি। সেটা হলো গুগল অ্যাডস ম্যাস টাইপ আপডেট 2022। এই যে এটাতে আমরা ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমাদেরকে গুগলের ডকুমেন্টটা কই, এই যে এইটাই মনে হয়, এইটাতে আমরা চলে আসি। গুগল আমাদের বলেছে ভাই ফেব্রুয়ারি 2021 অ্যাজ অফ জুলাই এত, এইটা এই যে ব্রডম্যাশ মডিফায়ার আর ফ্রেজ ম্যাশ, মানে গুগল বলতে চাচ্ছে ফ্রেজ ম্যাশ আর ব্রডম্যাশ মডিফায়ার মিলা এখন একটা হয়ে গিয়েছে, কিন্তু এদের আলাদা কোনো নাম হয় নাই। তার মানে এই ক্যারেক্টারিস্টিক্স, এর যে ক্যারেক্টারিস্টিক্স ছিল এবং এর যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, আমরা যত শিখলাম, এই দুইটা মিলে এখন এক হয়ে গেছে, দুইজন মিলে এখন এক ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে, কিন্তু নাম চেঞ্জ হয় নাই। নামটা ওরা রেখে দিয়েছে ফ্রেজ ম্যাশ, নামটা রেখে দিয়েছে ফ্রেজ ম্যাশ, কিন্তু এখন এই ফ্রেজ ম্যাশের মধ্যে ব্রডম্যাশ মডিফায়ারটাও ঢুকে গেছে। তার মানে এই ক্যারেক্টারিস্টিক্স আর এই ক্যারেক্টারিস্টিক্স মিলে এখন এক হয়ে গেছে। তাহলে এখন কি ফ্রেজ ম্যাশ ওই সেম অর্ডারে থাকা জরুরি? সেম অর্ডারে থাকা কিন্তু এখন জরুরি হয় নাই। কারণ কি? আমরা বলেছিলাম যে এই দুইটা থাকলেই হবে, সেম অর্ডারে না থাকলেও হবে। কিন্তু ফ্রেজ ম্যাশের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি সেম অর্ডারে থাকতে হবে। যেহেতু এইটার ক্যারেক্টারিস্টিক্স আর এটার কাছে সেম হয়ে গেছে, তাহলে এখন সেম অর্ডারে না থাকলেও চলে। তাহলে স্বাভাবিকভাবে বুঝলাম ফ্রেজ ম্যাচ এখন আর কি সেম জিনিসটা থাকতে হবে, কিন্তু সেম অর্ডারে না থাকলেও হবে। বেদ বাক্য কিন্তু বেদ বাক্যই আছে, ওয়েব হোস্টিং শব্দগুলো থাকতেই হবে, কিন্তু সেম অর্ডারে না থাকলেও সমস্যা নাই। এটা একটা পয়েন্ট। আচ্ছা, আরেকটা কথা গুগল বলেছে যে এই উদাহরণটা দিলে আমরা খুব ক্লিয়ার বুঝতে পারবো। গুগল একটা দারুণ উদাহরণ দিয়েছে, খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে শুনতে হবে ভাই, একদম স্ট্রিক্টলি বলতেছি। এরপরে আপনি $5000 দিয়ে ইন্টারন্যাশনাল কোর্স কিনবেন, এই ফ্রেজ ম্যাচ এইভাবে বুঝাবে না পৃথিবীর কোনো মেন্টর, গ্যারান্টি। বাকিটা জেনে নিয়ে, অতএব খেয়াল করে কথাগুলো শোনেন। এবং আজকে থেকে ইউটিউবে যত ম্যাচ টাইপের উপর ভিডিও দেখবেন, এই ভিডিওটা না দেখার আগে দেখলে ভালো হতো। একটাতেও আপনি বুঝবেন না যে আসলে কি, এবং আপনি মিলাতেও পারবেন না। আমি আজকে যে হোমওয়ার্কটা দিব, যারা এটা বুঝবেন তারাই মিলাইতে পারবেন, আদারওয়াইজ মিলাইতে পারবেন না, গ্যারান্টি। আচ্ছা, এখন দেখেন দুইটা কিওয়ার্ড, মুভিং সার্ভিসেস NYC টু বস্টন। তার মানে এই কিওয়ার্ডটা লিখে ওই ভদ্রলোক সার্চ দিছে, যে ভদ্রলোক, এই যে আলামিন ভাই, আপনি কিন্তু কৃমির ওষুধ খান না, এখন শীতের সময় কৃমির ওষুধ খাওয়ার পারফেক্ট টাইম।
মাত্র 10 টাকা দাম এলবি জল, দোকানে যাও, আমি টাকা দিয়ে দিব। 5 টাকা? না 10 টাকা হয়েছে না এখন? না, আগে থেকে 5 টাকা। কৃমির ওষুধটা খেয়ে ফেলতে হবে বস, আপনার জন্য একদম বাধ্যতামূলক, কোনো প্রেসক্রিপশন লাগবে না, শামীম প্রেসক্রিপশন দিছে। আচ্ছা, খুব খেয়াল করে দেখেন যে মুভিং সার্ভিসেস এনওআইসি টু বস্টন, তার মানে এই কিওয়ার্ডটা লিখে সামওয়ান সার্চ দিছে, যে লোকটা বাসাবাড়ি গুটিয়ে নিয়ে আগে ছিল নিউ ইয়র্কে, এখন সে বস্টনে চলে যাবে, এরকম খুঁজতেছে। সেম কিওয়ার্ড প্রত্যেকের আগে দেখেন প্লাস মাইরা দিছে, ব্রডম্যাস মডিফায়ার, প্লাস মুভিং প্লাস সার্ভিসেস প্লাস এনওআইসি প্লাস টু প্লাস বস্টন। গুগল বলতেছে ভাই এই দুইটা কিওয়ার্ড আগে কি হতো, দেখেন বলেছে কি, বিফোর ফ্রেজ ম্যাচ অ্যাফোর্ডেবল, শুধুমাত্র অ্যাফোর্ডেবলটা অ্যাড হলো, মুভিং মুভিং, সার্ভিসেস সার্ভিসেস, এনওআইসি এনওআইসি, টু টু বস্টন, সেম অর্ডারে আছে আগের ফ্রেজ ম্যাচ। ফ্যান্টাস্টিক, টিক চিহ্ন, অ্যাড দেখাবে, কোনো সমস্যা নেই। আপডেট এসে কি হয়েছে দেখেন। আচ্ছা, এবার ব্রডম্যাস মডিফায়ারের ক্ষেত্রে কি হবে দেখেন। ব্রডম্যাস মডিফায়ারের ক্ষেত্রে অর্ডার সেম না থাকলেও চলবে, দেখবে যে প্লাস মুভিং আছে, প্লাস সার্ভিসেস আছে, প্লাস এনওআইসি আছে, প্লাস টু আছে, প্লাস বস্টন প্লাস টু আছে, শুধু মাঝখানে যোগ হয়েছে কি কর্পোরেট, কোনো সমস্যা নেই। প্লাস মুভিং আছে, এর মধ্যে ইনক্লুডিং আছে, এই কিওয়ার্ডের মধ্যে প্লাসটা ইনক্লুডিং আছে, প্লাস মুভিং, সো অ্যাড দেখাবে, কোনো সমস্যা নেই। আপডেট হয়েছে শুধু ততটুকু যে মিনিং ডিফারেন্ট হওয়া যাবে না। এনওআইসি কর্পোরেট মুভিং সার্ভিস টু বস্টন, এই ভদ্রলোক খুঁজতেছে যে অ্যাফোর্ডেবল মুভিং সার্ভিস, যে ভদ্রলোক নিউ ইয়র্ক থেকে বস্টনে যায়, এই ভদ্রলোক খুঁজতেছে এনওআইসি কর্পোরেট মুভিং সার্ভিস, তার মানে হলো সে হচ্ছে যে অফিস চেঞ্জ করবে, কর্পোরেট অফিসের থালা বাসন চেয়ার টেবিল সোফা সব নিয়ে সে হচ্ছে এনওআইসি থেকে বস্টনের দিকে যাবে, সব কিওয়ার্ড ঠিক আছে, কোনো সমস্যা নেই, মিনিং চেঞ্জ হওয়া যাবে। কিরকম দেখেন, ও লিখেছে মুভিং সার্ভিসেস বস্টন টু এনওআইসি, তার মানে কি আপনি ব্যবহার করেছেন মুভিং সার্ভিসেস, এইটা আপনার অ্যাড গ্রুপের মধ্যে, তার মানে তারাই আপনার অ্যাড দেখবে যারা নিউ ইয়র্ক থেকে বস্টন যান, কিন্তু বস্টন থেকে নিউ ইয়র্কে আসবে তার সার্ভিস তো আপনি দেন না ভাই। সো মিনিং চেঞ্জ হয়ে গেছে। আপনি কিওয়ার্ড কিন্তু সব আছে, দেখেন মুভিং আছে, সার্ভিসেস আছে, এনওআইসি আছে, বস্টন আছে, সব আছে, মুভিং আছে, কিন্তু মিনিং চেঞ্জ হয়ে গেছে। আপনি সার্ভিস দিচ্ছেন যারা নিউ ইয়র্ক থেকে বস্টনে যাবে, কিন্তু যে বস্টন থেকে নিউ ইয়র্কে যাবে তার জন্য না, সো এর জন্য কিওয়ার্ড অ্যাড দেখাবেন। এই হলো পার্থক্য। তার মানে কি দুইটার ক্যারেক্টারিস্টিক্স মিলে একটা হয়ে গেছে, যেটার নাম হচ্ছে ফ্রেজ ম্যাচ। একটা শুধু পার্থক্য আছে, শুধুমাত্র ইয়া করা যাবে না, মানে মিনিং যেন চেঞ্জ না হয়। বোঝা গেল? বোঝা গেল কি? আচ্ছা, তার মানে কিন্তু এখন আর এই অর্ডার হেরফের হলে সমস্যা নেই, দেখতে হবে মিনিংটা যেন সেম থাকে, আপনি যেটা বলতে চাইছেন কিওয়ার্ডের মাধ্যমে, আর হলো মোটামুটি ওই কিওয়ার্ড গুলো সবগুলো আছে কিনা, ওয়েব হোস্টিং সব জায়গায় আছে কিনা, ঠিক আছে? যদি থাকে তাহলে অ্যাড শো করবে, আর মিনিং যেন ডিফারেন্ট না হয়। তাহলে এখন এই দুইটা মিলে একটা। গুগল বলেছিল যে ভাই যারা ব্রডম্যাস মডিফায়ার মানে প্লাস আকারে যারা এইভাবে দিয়ে রাখছে, তারা কি এখন হাজার হাজার কিওয়ার্ড, লক্ষ লক্ষ গুগল অ্যাডস অ্যাকাউন্টে এইভাবে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, তাহলে এগুলো কিভাবে কাজ করবে? গুগল বলেছিল এইগুলো এখন ফ্রেজ ম্যাচের মতো কাজ করবে। তার মানে এখনো যদি আপনি এভাবে লিখে দেন, ওইটা কিন্তু ব্রডম্যাস মডিফায়ারের মতো কাজ করে না, কাজ করে ফ্রেজ ম্যাচের মতো। ফ্রেজ ম্যাচের মতো কাজ করে মানে আসলে ব্রডম্যাস মডিফায়ারের মতো কাজ করে, কারণ ফ্রেজ ম্যাচ আর ব্রডম্যাস মডিফায়ার মিলেই তো এখন একটা হয়ে গেছে, ঠিক কিনা? বোঝা গেল কিনা? সেম। তাহলে আরেকটা জিনিস এখানে বলেছিলাম, তাহলে এখানে কি হলো বস, এখানে কি আমরা মানে কিওয়ার্ডটাকে কন্ট্রোল করতে পারলাম না? কিওয়ার্ডটাকে কিন্তু কন্ট্রোল করা, আরো বুঝতে পারবো কিওয়ার্ডটাকে কন্ট্রোল করা যদি আমরা ব্রডম্যাচটা পড়ে আসি। ব্রডম্যাচের ক্ষেত্রে এ যাবৎকালে আপনি যা লিখেছেন, ধরেন ওয়েব হোস্টিং ছিল আপনার কিওয়ার্ড, এটা লিখে সার্চ দিলে আসবে। কেউ যদি হোস্টিং লিখে হোস্টিং প্রোভাইডার লিখে সার্চ দেয়, তাও আপনার অ্যাড দেখাবে। কেউ যদি ওয়েব সার্ভিস লিখে সার্চ দেয়, তাও আপনার অ্যাড দেখাবে। মানে আগে পরে ডানে বামে এদিক সেদিক, হোয়াট ইজ ওয়েব সার্ভিস,
হোয়াট ইজ ওয়েব এটা লিখে সার্চ দিলেও আসবে, হোয়াট ইজ হোস্টিং এটা লিখে অ্যাড দিলেও আসবে। কিন্তু কেউ যদি হোয়াট ইজ হোস্টিং লিখে সার্চ দেয়, এটা কি আপনার কামের কিওয়ার্ড? ব্রডমেস কিওয়ার্ডটা মানে সারা দুনিয়ার কিছুতে অ্যাড দেখাবে, এবং প্রত্যেকের সাথে কিন্তু ক্লোজ ভেরিয়েন্ট আছে, বস মাথায় রেখে। এখন তাহলে আমরা যদি এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি এইভাবে আমরা এখানে ছুড়ে দিই, তাহলে কি হবে বস? সব হোয়াট ইজ ডগ, বেস্ট ফুড, হগ, সব অমক তমক যা লেখে সার্চ দেয় তাতে আপনার একটা শো করলো, একটা শো করে আপনার টাকা কাটলো। তাহলে আপনার কিন্তু কোনো কন্ট্রোল থাকতেছে না। তাহলে এইটা দ্বারা কি আমরা প্রচুর পরিমাণে কন্ট্রোল করলাম, এবং এক্স্যাক্টলি যে মানুষগুলো সার্চ দিলে তার কাছে যাওয়া দরকার তার কাছে কিন্তু একটা যাচ্ছে, পাশাপাশি কস্ট কন্ট্রোল হলো। এই হলো ম্যাচ টাইপের বংশধর। কথা বোঝা গেছে না? যায় নাই? জি ভাই। আপাতত আমরা এটুকু রাখি, নেগেটিভ ম্যাচ আরো সামনে আসবে, সে সময় কথা বলবো না, ঠিক আছে? তাহলে আমাদের হোমওয়ার্কটা আমরা দিয়ে দিই। এই হোমওয়ার্ক গুলো কিন্তু করতে হবে বস, মানে বাধ্যতামূলক, ফরজে আইন বলতে পারেন। খেলার কি অবস্থা? আর কেউ বলবে না স্যার? খেলার অবস্থা বলতে পারি না, আমরা তো খেলার কাছে যাই নাই। জি, ভালো খেলা ভালো দেখতেছি হয়ে গেছে, বস। প্লেয়ার ভালো হয়ে গেছে না? জি বস, সবাই ভালো হয়ে গেছে। সবাই শান্তশিষ্ট হয়ে গেছে। আমরা স্যার খেলা কমই, সবাই দেখতেছে, ঝাড়ি দিবেন যে ভয় দেখ। আচ্ছা, আমাদের প্রথমেই হলো যে আমরা বাজেটিংটা করে ফেলবো। দ্বিতীয়টা হলো যে ধরেন এই কিওয়ার্ডটাকে যদি আপনি এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করেন, ধরেন আমি দিলাম, আপনি যে কিওয়ার্ড রিসার্চ করেছেন সেই কিওয়ার্ডের 5-10টা কিওয়ার্ড সবগুলো যদি করতে পারেন খুব ভালো। 1টা 2টা 3টা 4টা 5টা কিওয়ার্ড করলে আমি খুব খুশি হব। ধরেন এই কিওয়ার্ডটা আপনি বেছে নিলেন, তাহলে এই কিওয়ার্ডটা যদি আপনি এক্সাক্ট ম্যাচ হিসেবে ব্যবহার করেন, তাহলে কতগুলো কম্বিনেশনে আপনার অ্যাড শো করবে। যেমন এই কিওয়ার্ডের নিশ্চয় কি এদিক সেদিক অ্যাড হতে পারে, এই কিওয়ার্ডের হচ্ছে কিছু ক্লোজ ভেরিয়েন্ট থাকতে পারে, সেই ক্লোজ ভেরিয়েন্ট গুলো কি খুঁজে বের করা। এই কিওয়ার্ড গুলো ক্লোজ ভেরিয়েন্ট বের করার খুব সুবিধা আছে। ধরেন আপনি কি করলে এরকম একটা সার্চ দিলেন, দিয়ে দেখেন এখানে সাজেস্ট করতেছে, এখন আপনি মাথা খাটাবেন যারে ক্লোজ ভেরিয়েন্ট কারা, দেখি তো এই কিওয়ার্ডটার ক্লোজ ভেরিয়েন্টের মধ্যে আছে কিনা। আস্তে করে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটারে হচ্ছে যে নিয়ে এখানে বসিয়ে দিন। অথবা বেটার হয় আপনি যদি নিজে মাথা খাটান যে এইটার ক্লোজ ভেরিয়েন্ট আর কি কি হতে পারে, সেগুলো এখানে লিখে ফেললেন। এইটাকে সেম কিওয়ার্ডটাকে যখন আপনি ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করবেন, তাহলে এর কি কি হতে পারে, ফ্রেজ ম্যাচ হিসেবে ব্যবহার করলে কতগুলো কম্বিনেশন হতে পারে সেগুলো পরপর লিখে ফেলেন। এই কিওয়ার্ডটাকে যখন আপনি ব্রড ম্যাচ হিসেবে ব্যবহার করবেন, তখন কতগুলো কম্বিনেশন হতে পারে সেটা লিখে ফেলেন। 5-6টা কিওয়ার্ডে যদি আপনি এটা করে ফেলেন, তাহলে পৃথিবীর কারো কোনো শক্তি, সাহস, ক্ষমতা নাই যে আপনাকে কি করতে পারে, এই কিওয়ার্ড ম্যাচ টাইপ নিয়ে আপনাকে কি করতে পারে। এই জিনিসগুলো আপনি যত বেশি জানবেন তত ভালো অপটিমাইজ করতে পারবেন অ্যাড। আপনি বুঝতে পারবেন অ্যাড এর পারফরম্যান্স দেখে বুঝতে পারবেন কোন জায়গাটা ঘাটতি আছে, ওই ডাইরেক্ট টিউনিং করে অপটিমাইজার হয়ে গেলেন, বেশি টাকা নিতে পারবেন ক্লায়েন্টের কাছ থেকে। আর একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দিবেন যেটা ছাগলও পারে, এর জন্য $20 নিয়ে হ্যাপি হবেন। এই $20 টাকা ক্যাম্পে ফেসবুকে সারা দুনিয়ায়, ফাইবার বাংলাদেশ, স্কিল আপার, অমুক তমক, প্রথম ভালোবাসা, যেখানে প্রথম কোর্স করেছেন সেখানে গ্রুপে মায়েরা ফাটাই দিবেন না। এর জন্য আপনার জন্ম হয় নাই, আপনার জন্ম হয়েছে $100, $150, $200, $300, $500 কাজ করার জন্য। কথা বোঝা গেছে না? যায় নাই? এই কাজ করতে হলে বস এই যে এরকম একটু মাথা খাটাইতে হবে।